আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি 2020-21 সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যায়। দেখো, এই প্রশ্নটি হচ্ছে জটিল সংখ্যা এবং হচ্ছে নির্ণায়ক দুইটা মিক্সড করে দিয়েছে। আমাদের হচ্ছে নির্ণায়ক এবং হচ্ছে জটিল সংখ্যা দুইটা অধ্যায়ের কনসেপ্ট লাগবে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। দেখো, বলছে আই স্কোয়ারের মান যদি -1 হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এইটার নির্ণায়কের আমাদের মান বের করতে বলছে। সো যেইটা দিয়েছে এইটা একটু এখানে লিখি। আই আই কিউব, আই প্লাস হচ্ছে আই কিউব। সো দেখো, যেইটা দেয়া আছে সেইটাই লিখেছি। এর আমাদের নির্ণায়কের মান বের করতে হবে। সো দেখো, যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করে নির্ণায়কের মান কিন্তু চলে আসবে, বাট অনেক জটিল হয়ে যাবে। সেহেতু আমাদের এটাকে একটু সরলীকরণ করে তারপর দেখা যাক কি হয়। তাহলে দেখো, আমরা হচ্ছে আই কিউবের মান কিন্তু জানি, আশা করি জানার কথা। আই স্কোয়ারের মান উল্লেখ করে দিয়েছে হচ্ছে -1। এরপরে আই কিউবের মান কিন্তু হয় হচ্ছে -i। এরপর i⁵ এর মান কিন্তু হয় হচ্ছে +1। এরপরে 4 এর উপর পাওয়ার যদি মানে i এর উপর 4 এর থেকে যখন বেশি পাওয়ার থাকবে 5 6 7, তখন আমাদেরকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে ওই পাওয়ার হিসেবে লিখতে হয়। তাহলে এইখানে দেখো, এইখানে আছে i কে i রেখে দিলাম। আই কিউবের মান কিন্তু হচ্ছে -1 বসিয়ে দিতে পারি। এরপর 1, সরি এখানে হচ্ছে i, এখানে আছে প্লাস আই কিউবের মান কিন্তু -1, প্লাস মাইনাস এখানে -i হয়ে যাবে। এখানে এখানে কিন্তু -i হবে। আবার এই আই কিউবের মান কিন্তু হচ্ছে -i, i⁵ দেখো 4 এর থেকে পাওয়ার বেশি, তাহলে 4 দ্বারা যদি 5 কে ভাগ করো তাহলে ভাগশেষে 1 থাকবে, তাহলে i এর পাওয়ার হচ্ছে 1 হবে, না দিলে হবে। আই কিউবের মান হচ্ছে -i, আর এইখানে i⁵, এই 5 কে যদি 4 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকবে 1, তাহলে i এর পাওয়ার হচ্ছে 1 +1, আর প্লাস i পাওয়ার 1 দিলাম না। i⁵ এর মান কিন্তু হবে হচ্ছে i, এর মানও কিন্তু হবে হচ্ছে i। আবার i⁵ এর মানে কিন্তু হবে i। এখানে দেখো, i⁷ কে যদি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ থাকবে 3, তাহলে i কিউব হবে। i কিউবের মান কিন্তু -1। এই প্লাস মাইনাসে মাইনাস i কিন্তু হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি হয়। এই কলামকে সেম রেখে দেই। আমরা হচ্ছে 3 নাম্বার কলামে কি করা যায় ওখানে কাজ করব। দেখো, +i - i কাটা, তাহলে 0। এই -i+i কাটা 0, আর +i - কাটা তাহলে হচ্ছে 0। তাহলে দেখো, নির্ণায়কের একটা সুন্দর একটা ধর্ম যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয়, তাহলে ওই নির্ণায়কের মান কিন্তু 0 হয়ে যায়। দেখো, এই 3 নাম্বার কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি কিন্তু 0, সেই পুরোটুকু নির্ণায়কের মান হচ্ছে 0 হবে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নাম্বার 0। আশা করি বুঝতে পারছো। দেখো, এই প্রশ্নে বলছে হচ্ছে যদি cos x প্লাস cos y ইকুয়াল যদি p হয় এবং sin x প্লাস sin y সমান সমান q হয়, তবে tan x প্লাস y ডিভাইডেড 2 এর মান কত? সো দেখো, যেটা দেয়া আছে এটাকে আমরা লিখি। এখানে দেখো, cos x প্লাস হচ্ছে cos y ইকুয়াল সমান সমান p দিয়ে আছে, তাই তো? এইখানে দেখো, আমাদের হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা পড়বে। এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে হবে cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড 2। তাহলে এটাকে c, এটাকে d ধরলে হবে হচ্ছে x প্লাস y ডিভাইডেড 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড 2, তাহলে x মাইনাস y ডিভাইডেড 2 হবে।
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু ইকুয়াল যেটা দিয়েছে পি, এটাই লিখলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আমাদের একটু মনে লাগবে। আবার আরেকটা কিছু দেয়া আছে, দেখো আরেকটা দেয়া আছে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে সাইন ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ। এইখানে আমাদের দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা পড়বে, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2, তাহলে হবে হচ্ছে কস সি মাইনাস ডি মানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে কিউ। এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এইবার তুমি খেয়াল করো এইখানে কি আছে, tan থিটা, ধর tan থিটা আছে, বাট এইখানে কিন্তু sin cos আছে। আমরা tan থিটা মানে কি জানি, tan থিটা মানে আমরা জানি হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা, তার মানে হচ্ছে উপরে sin থাকতে হবে নিচে cos থাকতে হবে। দেখো 2 নম্বর সমীকরণে কিন্তু sin নাই, বাট এই সরি 1 নম্বর সমীকরণে সাইন নাই, বা 2 নম্বর সমীকরণে কিন্তু সাইন আছে। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে সাইন আছে আর এইখানে কস আছে, তাহলে সাইন ডিভাইডেড কস হতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতে হবে। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটা লিখি, দেখো 2 সাইন এক্স প্লাস ওয়াই divided 2 into cos x minus y divided 2 equal হচ্ছে q। এইটা ভাগ কি হবে, 1 নম্বর সমীকরণ 2 cos x plus y divided 2 into cos x minus y ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে p। এইবার দেখো এই 2 কাটা যায়, এই cos x minus y ডিভাইডেড 2 cos x minus y ডিভাইডেড 2 কাটা যায়। এখানে কি থাকে দেখো, sin ডিভাইডেড cos মানে কি tan, বাইরে সমান সমান আসলে হচ্ছে tan, অ্যাঙ্গেলটা দিয়ে আছে হচ্ছে x প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল হবে হচ্ছে উপরে হচ্ছে q নিচে হচ্ছে p। তাহলে cos x plus y ডিভাইডেড 2 এর মান কি আসলো, q ডিভাইডেড p। আমি ডিটেইলসে বোঝাচ্ছি দেখে এত বড় হয়েছে, বাট একবারে প্রশ্নটি সমাধান দেখবে তারপরে কিন্তু চোখ বুলালে বুঝতে পারবে এখানে সাইন আছে এখানে cos আছে। tan যেহেতু tan থিটার মান বের করতে বলছে, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে q ডিভাইডেড p, তাহলে অ্যানসারটা হচ্ছে বি নাম্বার, q ডিভাইডেড p। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে কোন শর্তে একটা ত্রিঘাতী সমীকরণ দেয়া আছে, বলছে একটা শর্ত দিয়েছে এই সমীকরণের দুইটা মূলের সমষ্টি শূন্য। দেখো একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণটা এখানে লিখি x কিউব মাইনাস এম এক্স স্কয়ার প্লাস হচ্ছে এন এক্স প্লাস আর ইকুয়াল হচ্ছে 0। এটা ত্রিঘাতী সমীকরণ, তাহলে কিন্তু 3টা মূল থাকবে। তাহলে মূলগুলো কি কি ধরি, দেখো আমরা নরমাল 3টা মূল আলফা বিটা গামা ধরি, তাই তো, বাট এখানে আমাদের আলফা বিটা গামা ধরলে হবে না, কারণ বলেই দিয়েছে 2টা মূলের সমষ্টি শূন্য। তাহলে আমাদের একটা মূল ধরতে হবে, মানে 2টা মূল একটা মূল অপরটি বিপরীত হতে হবে, কারণ সমষ্টি তখন হবে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, তখন কিন্তু 0 হবে। তাহলে ধরলাম একটা আলফা একটা বিটা, আরেকটা 2 মাইনাস আলফা বা মাইনাস বিটা, যেটা ধরে একটা ধরতে পারো। ধরলাম আরেকটা মূল হচ্ছে মাইনাস বিটা, তাহলে এই 2টা মূল সমষ্টি কিন্তু শূন্য হবে। এইবার দেখো আমরা কি করতে পারি, আমরা কিন্তু 3টা হাতের আছে, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, আর দুইটা করে মূলের গুণফলের যোগফল বের করতে পারি। সো আমরা মূলদ্বয়ের যোগফল বের করবো। দেখো বের যদি করি, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল এটা যদি যোগ করি, আলফা প্লাস বিটা প্লাস মাইনাস বিটা, তাহলে হচ্ছে মাইনাস বিটা হবে ইকুয়াল, ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ। তাহলে দেখো এখানে কি হয়, অতএব এটা আর এটা কাটা যায়, আলফার একটা মূলের মান আসবে হচ্ছে মাইনাস বিটা, কি বিটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে দেখো এক্স স্কয়ারের সহগ কত, মাইনাস এম, মাইনাস মাইনাসে প্লাস এম হবে ডিভাইডেড, এটা হচ্ছে এক্স কিউবের সহগ, এখানে কিছু নেই মনে মনে 1 আছে, তাহলে এম দ্বারা ভাগ করলে 1 দ্বারা ভাগ করলে এম কে এম হবে। তাহলে আমরা একটা মূল পাইলাম হচ্ছে এম।
এখন এই প্রশ্ন দেখো, ভালোভাবে খেয়াল করো। আমরা জানি কি মূল দ্বারা যে মূল একটা বা দুইটা যে কয়টাই মূল থাকুক না কেন ওই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। আমাদের কিন্তু ডিরেক্টলি হচ্ছে মূল বের করতে বলেনি, বলছে হচ্ছে নিচের কোন সম্পর্কটি হয় বা কোন সত্যটি সঠিক হয়। তাহলে দেখো তো আমরা একটা মূল কিন্তু আমরা হচ্ছে এম পাইলাম, আর এই এম দ্বারা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে, যেহেতু এটা একটা মূল। তাহলে আমরা এক্স এর পরিবর্তে একটা মূল কি পাইলাম, এম। সো এম বসিয়ে পাই দেখো, অতএব এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে এম বসাবো, যেহেতু একটা এম একটা মূল। এম কিউব হবে মাইনাস এম ইন্টু এখানে এক্স স্কোয়ার আছে, এম এর পরিবর্তে হবে এম স্কোয়ার, প্লাস হচ্ছে এন ইন্টু এক্স এর পরিবর্তে এম, প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো এই এম আর এম স্কোয়ার যদি গুণ করি তাহলে এম কিউব হয়, এখানে একবারই লিখলাম, প্লাস এম কিউব মাইনাস এম কিউব কাটা, তাহলে এখানে কি থাকে, অতএব এইখানে থাকে হচ্ছে, একটু সাজিয়ে লিখি, এম কে প্রথমে লিখলাম এন এ এম এন প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0। এইটা কিন্তু সত্য মতে একটা সত্য মতে হচ্ছে। দেখো অপশনগুলোর ভিতরে বি নাম্বার অপশন আছে, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু এইটা। আমাদের এইটার অন্তরীকরণ কি এটা বের করতে বলছে। এটা দেখে অনেকে ভয় পাও, মনে হচ্ছে কার সাপেক্ষে কাকে অন্তরীকরণ করব। এইটা মানে ডির সাপেক্ষে, এটা ডির ভেতর এইটা আছে। এটার সিম্পল মিনস হচ্ছে আমরা যে কাজটি করব, উপরেও যেটা দিয়েছে এখানে চলক এক্স, এখানেও চলক এক্স, তাহলে এইটাকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, নিচে যেটা আছে এইটাকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে যদি ওয়াই বা জেড যে চলক থাকতো সেই চলকের সাহায্যে অন্তরীকরণ করতাম। তাহলে দেখো এইটা মানে হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স, উপরে কি আছে আমরা হচ্ছে সাইন এক্স করব। আবার নিচে দেখো ডি ডিভাইডেড ডি এক্স, এক্স এর সাপেক্ষে কস এক্স কে হচ্ছে অন্তরীকরণ করব, যেটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট। দেখো করি, দেখো সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হবে হচ্ছে কস এক্স, আর কস এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হয় মাইনাস সাইন এক্স। এগুলো কিন্তু তোমাদের বেসিক জানা লাগবে। তাহলে দেখো কস এক্স ডিভাইডেড সাইন এক্স, তাহলে লিখতে পারবো কট এক্স, মাইনাসে মাইনাস হবে হচ্ছে কট এক্স। কত ইজি একটা প্রশ্ন দেখছো। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে মাইনাস কট এক্স, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে হচ্ছে যদি এইটাকে হচ্ছে যৌগজীকরণ করলে এইটা পাওয়া যায়, প্লাস সি, বুঝতেছো, একটা এইটাকে যৌগজীকরণ করলে এইটা পাওয়া যায়, যেখানে সি একটা ধ্রুবক, তবে এইটার মান কত। দেখো যাকে যৌগজীকরণ করা হয়েছে এইটার মান কত। সো দেখো অনেক একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্ন দুই ভাবে সমাধান করতে পারো। অপশন গুলোতে হচ্ছে যে কয়টা অপশন আছে সকল চারটা অপশনকে তুমি যদি ইন্ডিকেশন করে এইটার পাও, ওইটা অ্যান্সার হবে। আরেকটা ওর থেকে আরো সহজ নিয়ম হচ্ছে, আমরা জানি হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যৌগজীকরণ। তাহলে কি বুঝেছি, দেখো এই অন্তরীকরণ করে পাওয়া যাচ্ছে হচ্ছে, সরি এখানে যৌগজীকরণ করে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। আমরা জানি যৌগজীকরণের উল্টা হচ্ছে অন্তরীকরণ, আর এইটাকে অন্তরীকরণ করলে কিন্তু এই যাকে যৌগজীকরণ করা হয় সেইটাই পাওয়া যায়। তাহলে এই প্রশ্ন কিভাবে সমাধান করব, যেইটা দেয়া আছে এইটাকে আমরা হচ্ছে অন্তরীকরণ করব, তাহলে যৌগজীকরণ করলে যেটা পাওয়া যেত সেটা কিন্তু বের হবে। তাহলে দেখো যেইটা দেয়া আছে এটাকে আমরা অন্তরীকরণ করব, এই পাশে ডি ডিভাইডেড ডি এক্স, এক্স এর সাপেক্ষে দেখো লন ইন্টু লন এক্স কে কিন্তু আমরা হচ্ছে অন্তরীকরণ করব, বুঝতেছো। বা তুমি অপশন গুলোতে সবগুলো অপশন চেক করে দেখতে পারো যে যৌগজীকরণ করবে চারটা কে, যেটা এটার সাথে মিলে দিবে ওইটাই অ্যান্সার হবে। সো ওটা বেশি আরো সময় লাগবে। আর এইটা দেখো এক্স এর সাপেক্ষে যদি লন এক্স কে অন্তরীকরণ করা হয়, দেখো dx কে যদি ln x কে অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হয় 1 ডিভাইডেড x। দেখো ln এর ভিতর যেটা আছে এটাকে মনে মনে x ধরি, তাহলে কি হবে 1 ডিভাইডেড x। x মানে কি, এই নিচে কি আছে ln x হবে, আর যাকে মনে মনে x ধরছি সেটা তো x ছিল না, x এর সাপেক্ষে ওইটাকে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে দেখো এইটাকে ln x কে আবার x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 1 ডিভাইডেড x হবে, এটা ওর সাথে গুণ হবে। এটাকে এভাবে লেখা যায়, দেখো 1 ডিভাইডেড x কে প্রথমে লিখলাম ইনটু হচ্ছে ln x। তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড x ইনটু ln x। তাহলে দেখো সি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো দেখো এইটাকে তুমি যৌগজীকরণ করলে কিন্তু এইটা আসবে, চেক করে দেখতে পারো। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে যেরকম 1 বিন্দু এবং y ইকুয়াল 1 সরলরেখা থেকে সমান দূরত্বের বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কোনটি, এইটা বের করতে বলছে। সো দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে সেম, মানে হচ্ছে একটা সঞ্চারপথের দূরত্ব ধরি হচ্ছে
এক্স কমা ওয়াই থেকে এই 0,1 বিন্দু এর দূরত্ব যেটা হবে সমান সমান এই দূরত্ব সমান সমান কার দূরত্ব, একটা সমীকরণ দিয়ে দিছে হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0 হবে। এইটার দূরত্ব কিন্তু সেম হবে। তাহলে দেখো এই দুইটার দূরত্ব বের করে সমান সমান এইটার দূরত্ব বের করে ইকুয়াল লেগে দেখবে কোনটা সেম আছে। তাহলে দেখো এইটার দূরত্ব হবে হচ্ছে রুট ওভার x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কয়ার, তাহলে হবে x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস হবে হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাহলে হবে y মাইনাস 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 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল দেখো এইটার দূরত্ব হবে হচ্ছে রুট ওভার এটাকে এভাবে রেখে দেয়। দেখো এখন রুট ওভার দেই না, রুট ওভার মানে মডুলাস ব্যবহার করছে হচ্ছে কি জন্য, কারণ হচ্ছে এইটা হচ্ছে কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি এই রুট ওভার যদি এই উঠে দেয় তাহলে কিন্তু এই পাশে স্কোয়ার হয়ে যাবে, বা উভয়কে বড় করলে এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে কিন্তু বর্গ হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এই পাশে ফর্মুলা পড়বে এখানে একবারে বসিয়ে দিয়ে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এরকম ফর্মেট হবে। কিন্তু এই পাশে ওয়াই স্কোয়ার আছে এই পাশে ওয়াই স্কোয়ার আছে, দুইটা কাটা যাবে। আবার দেখো এই পাশে অনের উপর স্কোয়ার আছে কাটা যাবে, অনের উপর স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকে দেখো অতএব এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y, এই মাইনাস 2y এই পাশে আসলে প্লাস 2y ইকুয়াল কিন্তু 0, তাহলে অবশেষে থাকে হচ্ছে অতএব এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2y প্লাস 2y মানে হচ্ছে 4y ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল হচ্ছে 0। এটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলে যায়, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলেছে হচ্ছে রুট ওভার 3 একক দৈর্ঘ্যের একটা জ্যা বৃত্তের কেন্দ্র যদি পাই ডিভাইডেড 3 মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক হবে এটা বের করতে বলছে। সো বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। সো বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিন্তু আমাদের আর এর মান ব্যাসার্ধের মান বের করতে হবে লাগবে, তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করার চেষ্টা করব যে ডাটা দিয়ে আছে। সো দেখো এখানে কি দিয়ে আছে, একটা হচ্ছে একক দৈর্ঘ্যের জ্যা এবং উৎপন্ন কোণ দিয়ে আছে, এটা একটা ফর্মুলা আছে মানে জ্যার দৈর্ঘ্য এল সমান সমান 2r সাইন থিটা ডিভাইডেড 2। আমাদের এখান থেকে আর এর মান বের করবে। দেখো এল এর মান কত দেয়া আছে, মানে দৈর্ঘ্যের উৎপন্ন দৈর্ঘ্যের দেয়া আছে হচ্ছে রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 2 ইনটু আর কে এভাবে রেখে দিলাম। আর সাইন দেখো এখানে উৎপন্ন কোণ বলে দিচ্ছে পাই ডিভাইডেড 3, বাট আমাদের ওই কোণের অর্ধেক লাগবে, এখানে কিন্তু পাই ডিভাইডেড 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে 2 দ্বারা যদি ভাগ করা হয় 30 ডিগ্রি মানে পাই ডিভাইডেড 6 হবে। বা দেখো এখানে কি হয় রুট ওভার 3 এখানে হচ্ছে 2r সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই 2 আর এই 2 কাটা যায়, অতএব দেখো আর এর মান আসলে হচ্ছে রুট ওভার 3। এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারো। এখন আর এর মান এক নম্বর সমীকরণে বসায়, অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর এর মান হচ্ছে রুট ওভার 3 এরপর হচ্ছে স্কোয়ার দ্যাট মিন্স 3 পাই। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3 পাই, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে একটা এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে আর একটা শর্ত উল্লেখ করে দিয়েছে এখানে এক্স এর মান 0 থেকে বড় হতে হবে, ফাংশনের চরম বিন্দু কোনটি এটা আমাদের বের করতে বলছে। সো দেখো এফ অফ এক্স এর যে ফাংশন দেওয়া আছে এইটা লিখি এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স। তো চরম বিন্দু বা চরম বিন্দু বা চরম মান বা লঘুমান বা গুরুমান বা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য আমাদের যে কাজটি করতে হয় যে ফাংশন দেওয়া থাকে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হয়, সেখান থেকে আমাদের ক্ষুদ্র মান বা খুব বৃহত্তম মান বের করা যায়। দেখো এখানে কিন্তু আমাদের ডিরেক্টলি বলেনি যে চরম মান বের করো, বাট বলছে কোন বিন্দুতে মানে এক্স এর কোন মানের জন্য এখানে ফাংশনের চরম মান থাকতে পারে
এইটা বের করতে বলছে। চরম মান বা হচ্ছে কি বলে লঘুমান গুরুমান কিন্তু বের করতে বলেনি। সেটা আমরা কিভাবে দেখব, আমরা একে এক্স এর সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করি এ প্রাইম অফ এক্স হবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে +1, আর +1 ডিভাইডেড এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -1 ডিভাইডেড এক্স স্কয়ার। এটা মুখস্থ রাখবা, কারণ পাওয়ার হচ্ছে এক্স এর পাওয়ার এখানে -1, পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ারের সাথে হচ্ছে 1 যোগ হয়। তাহলে দেখো এখানে কি হলো, এখানে হবে হচ্ছে 1 - 1 ডিভাইডেড এক্স স্কয়ার। লঘুমান বা গুণমানের সত্য থেকে আমরা কি লিখতে পারি, যে ফাংশন দেওয়া থাকে সেটাকে একবার অন্তরীকরণ করলে ওইটা সমান সমান 0। অতএব সত্য মতে চরম মানের সত্য মতে লিখতে পারবো এই একবার যে অন্তরীকরণ করছে যে ফাংশনকে, এটা সমান সমান 0, বা এটা সমান সমান লিখতে পারবো 1 - 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে দেখো 1 ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কয়ার হবে, আর যদি গুণ করি বা এক্স স্কয়ার সমান সমান হবে হচ্ছে 1। অর্থাৎ এক্স এর মান কিন্তু আসবে √1 মানে +-1। প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে কি বলছে 0 থেকে বড় হতে হবে, সেহেতু কিন্তু এক্স এর নেগেটিভ মানটা গ্রহণযোগ্য হবে না, বুঝছো? এটা এখন প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। এখন বলছে চরম মান কোন বিন্দুতে, মানে চরম বিন্দু কোনটা, মানে চরম বিন্দু মানে ভুজ এবং কোটির মান বের করতে বলেছে। দেখো আমরা ভুজের মান কিন্তু একটা 1 পাইছি, 1 পাইছি, এবার কোটির মান কোথায় পাবো, এইটাই এখানে এক্স এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিলে কোটির মান কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো অতএব ধরি, এটাকে প্রথমে ধরা উচিত ছিল যে ধরি এইটা সমান সমান ওয়াই, বুঝছো? তাহলে ওয়াই এর মান কিভাবে পাবো, অতএব ওয়াই এর মান পাবো হচ্ছে এখানে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দেব, 1 + 1 ডিভাইডেড 1, দ্যাট মিন্স 1 + 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে ভুজের মান 2, কোটির মান ভুজের মান 1, কোটির মান 2। তাহলে হচ্ছে চরম বিন্দু হচ্ছে 1,2। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি নাম্বার 1,2। আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু লঘু বা গুণমান বের করতে বলে নাই, বলছে কোন বিন্দুতে হচ্ছে চরম মান আছে। আশা করি বুঝতে পেরেছো। 3 ইকুয়াল tan ইনভার্স x সমান সমান হয়, তাহলে হচ্ছে x এর মান কত আমাদের বের করতে বলছে। কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে sec ইনভার্স 3 ইকুয়াল হচ্ছে tan ইনভার্স x। এখান থেকে আমাদের x এর মান বের করতে বলছে। তো দেখো উভয় পাশে কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি দেয়া আছে, তাহলে উভয় পাশে যদি ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন দেওয়া থাকে, যে কাজটি করতে হয় উভয় পাশ থেকে আমাদের কিন্তু সেম জিনিস যদি বাদ দিতে পারি তাহলে এক্স চলক থাকবে, এক্স একটা মান চলে আসবে। তাহলে যে কাজটি করবো উভয় পাশে আমরা একই ইনভার্স ত্রিকোণমিতি আনার চেষ্টা করব। দেখো আমরা হচ্ছে এই সেককে ট্যানের মতো ট্যান ইনভার্সে চেষ্টা করে বানান, কারণ এই পাশে আমরা এক্স মানে চেঞ্জ করবো না, 3 কে চেঞ্জ করতে পারি, মানে মান আসতে পারে, তাহলে এক্স এর মান চলে আসবে। তাহলে দেখো আমরা পিথাগোরাসের মাধ্যমে এই সেক ইনভার্সকে ট্যান ইনভার্সে কনভার্ট করব। কিভাবে, দেখো এখানে একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা একটা সমকোণ, এই কোণটাই হচ্ছে সেক ইনভার্স 3, সেক ইনভার্স 3। দেখো এই কোণের সাপেক্ষে এটা কিন্তু হবে লম্ব, এটা কিন্তু হবে এই সমকোণের বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা কিন্তু ভূমি। তাহলে সেক মানে কি বলতো, সেক থিটা মানে ছোটবেলায় কি শিখছো, অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজের মান উপরে যেটা আছে 3, নিচে কিছু নেই, মনে মনে 1 কিন্তু লিখতে পারি। তাহলে অতিভুজের মান 3 আর ভূমির মান হচ্ছে 1। আমাদের ট্যানের ক্ষেত্রে আমার লম্ব লাগবে, সেহেতু লম্ব সমান সমান হবে √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে হবে কত, √8 হবে, √8 মানে 2√2। তাহলে দেখো ট্যান সেক থেকে ট্যানে যদি কনভার্ট করছিস তাহলে কি হবে, লম্ব ডিভাইডেড ভূমি। দেখো এই কোণের সাপেক্ষে লম্বর মান কত পাইলাম, 2√2 ডিভাইডেড ভূমির মান কত 1 ইকুয়াল, এই পাশে কিন্তু ট্যান ইনভার্স x কে এভাবে রেখে দে। দেখো এই পাশে ট্যান ইনভার্স x, এই পাশে ট্যান ইনভার্স x, উভয় পাশ থেকে ট্যান ইনভার্স x উঠে যাবে। তাহলে অতএব দেখো এই পাশে x এর মান কি থাকে, 1 দ্বারা এটাকে ভাগ করলে এটা হয় 2√2। এগুলো কিন্তু ইজি ম্যাথ। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 2√2 সে 4 হবে। সো বক্ররেখার ঢাল কিভাবে পাবো, জাস্ট একবার অন্তরীকরণ করলেই যেটা আছে সেটা হচ্ছে ঢাল। তাহলে যে কাজটি করব, যেহেতু এখানে চলক এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে ওটা ঢাল আসবে, সত্য মতে ঢাল সমান সমান 4 লেখে আমাদের হচ্ছে কোন কোন বিন্দুতে হচ্ছে এই ঢাল হচ্ছে এত হয় এটা বের করতে হবে। তাহলে দেখো এটা গুণ অবস্থা আছে, আমি একটু গুণ করলে তাহলে আমাদের অন্তরীকরণ করতে সুবিধা হবে। দেখো প্রথমে এক্স দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে এক্স স্কয়ার -3x, -2 দ্বারা গুণ করা হচ্ছে -2x প্লাস হচ্ছে 6, এখানে -x প্লাস হচ্ছে 7, বুঝছো? এখন x এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে y1, আর এইটা হচ্ছে ঢাল। দেখো এই পাশে কি আছে, দেখো
এখানে একটু সরলীকরণ করে নিয়ে যায়, দেখো -3x -2x তাহলে কত হয়, তাহলে হচ্ছে -5x আর -x তাহলে হচ্ছে -6x। -6x কে একটু একসাথে রেখে 6x আর এখানে +6 +7 তাহলে কত, প্লাস হবে কত 13। এবার দেখো এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। -6x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6 হবে আর এটা কনস্ট্যান্ট মান 0 হবে কিন্তু। তাহলে সত্যমতে কি লিখতে পারবো, সত্যমতে এটা কিন্তু ঢাল, এই y1 সমান সমান দিয়ে আছে কিন্তু হচ্ছে 4। তো সত্য বা y1 এর মান আমরা কি পাইছি, 2x - 6 ইকুয়াল হচ্ছে 4 বা 2x সমান সমান হবে -6 এই পাশে গেলে +6 তাহলে হবে 10, অতএব x এর মান হবে 10 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। x এর মান কত পাইলাম 5, আর y এর মান কত পাবো, এখানে বসালে y এর মান পাবো। দেখো x এর মান দেখো কোন কোন অপশনে 5 আছে, দেখো এখানে x এর মান 2, এখানে 2, এখানে 2, জাস্ট ডি নাম্বার অপশনেই 5 আছে, সো ডি নাম্বার হবে কারেক্ট অ্যানসার। এই সমীকরণে বসে দেখতে পারো y এর মানও আসবে হচ্ছে 8, যেহেতু একটা অপশনে 5 আছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। আমাদের পরাবৃত্তের উপকেন্দ্র বের করতে বলে, উপকেন্দ্রের হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কটা বের করতে বলে, বাট এখানে একটা আপডেট প্রশ্ন দিয়েছে উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কত, সো এটা কোনো বের করার ব্যাপারে না, আমরা যদি কার্টেসীয়তে বের করতে পারি ওটাকে পোলারে কনভার্ট করা কোনো ব্যাপারই কিন্তু হবে না। তাহলে দেখো যে সমীকরণ দেওয়া আছে এটা দিয়ে আছে, বাট এইটা দেখো একবারে উপবৃত্তের আদর্শ ফরম্যাটে না, একটু বানাতে হবে। উপবৃত্তের আদর্শ ফরম্যাট দেখো y স্কয়ার সমান সমান হচ্ছে 4ay এরকম ফরম্যাটে বানাবো। এই পাশে দেখো y স্কয়ার এরকম ফরম্যাট আছে, এই পাশে দেখো কি লাগবে আমাদের 4ay, এখানে আছে 8, আমাদের 4 যদি এখানে নিলাম তাহলে কত গুণ করতে হবে 2, আর ওয়াইটা হচ্ছে সরি এখানে x হবে, 4ax হবে, আর x ফরম্যাট কিন্তু আছে x + 3। তাহলে এখানে দেখো এই এর মান কত, এখান থেকে এর মান কিন্তু 2 লিখতে পারবো। তাহলে দেখো এখানে x এর মান এই বড় হাতের x সমান সমান কি হবে, এইটা x প্লাস হচ্ছে 3, আর বড় হাতের y আমাদের নিতে হবে, y কিন্তু হবে এইটা y প্লাস হচ্ছে √3, আর এর মান কিন্তু কত 3 2। এখন দেখো y স্কয়ার ইকুয়াল 4ax এরকম ফরম্যাটের পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। তাহলে সত্যমতে কি লিখতে পারবো, a মানে এটা হচ্ছে ভুজ আর এটা সমান সমান কোটি সমান সমান এটা ধরতে হবে। তাহলে সত্যমতে কি লিখতে পারবো, x সমান সমান a মানে x হচ্ছে x + 3 ইকুয়াল হচ্ছে a, এটার মান হচ্ছে 2। আরেকটা সত্য হচ্ছে y সমান সমান হচ্ছে 0, তাহলে y হচ্ছে x + √3 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে বা x এর মান আসবে দেখো 2 2 +3 এই পাশে গেলে -3, 2 - 3 মানে -1, আর y এর মান আসবে হচ্ছে এটা এই পাশে গেলে -√3। তাহলে দেখো আমরা কার্টেসীয়তে কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 1, -√3, বাট এইটা চাই না, আমাদের পোলারে কনভার্ট করতে হবে। সো পোলারে দেখো আমাদের r এবং থিটার মান বের করতে হবে। সো r এর মান হবে √x, x এর মানের উপর স্কয়ার, y এর মানের উপর স্কয়ার মানে ভুজের মানের উপর স্কয়ার, কোটি মানের উপর স্কয়ার, তাহলে -1 এরপর হচ্ছে স্কয়ার প্লাস -√3 এরপর হচ্ছে স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে √4 মানে হচ্ছে 2। আমরা দেখো r এর মান পোলারে পাইলাম হচ্ছে 2। দেখো অপশনগুলোর ভিতর দেখো এইটা আর এইটার 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, সো এইটা আর এইটা অ্যানসার হবে, এই দুইটার ভিতর একটা অ্যানসার হবে। সো আমাদের কিসের মান বের করতে হবে, আর্গুমেন্ট থিটার মান বের করতে হবে। সো আমরা হচ্ছে থিটার মান দেখো এই বিন্দু দ্বারা কোঅর্ডিনেট দেখে হিসাব করে বের করতে পারবো। সো আর আমি ফর্মুলা লিখব, দেখো এই বিন্দুর হচ্ছে x এর মান মাইনাস এই দিকে আসবে, আর y এর মান হচ্ছে -3 নিচ দিকে আসবে, এটা কোন কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট। দেখো থার্ড কোঅর্ডিনেটে দেখবো এই দুইটার ভিতর যে অ্যাঙ্গেলটা দেয়া আছে থার্ড কোঅর্ডিনেটে কোনটা পড়ে, এইটা দেখো হচ্ছে -60°, -60° ধরো এই দিক ব্যাক হবে, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে। সো দেখো ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে, সো এ নাম্বার কিন্তু হবে না, বাট এইটা দেখো হচ্ছে 4 × π/3, π/3 মানে কত 60°, তাহলে 424 240° কোন কোঅর্ডিনেটে পড়ে, দেখো এইটুকু 180°, আর 180° থেকে কিন্তু বড় কিন্তু হচ্ছে 240°, কিন্তু এই থার্ড কোঅর্ডিনেটে পড়তেছে। সো এই বিন্দু দেখে আমরা হিসাব করতে পারতেছি, তো অ্যানসার কিন্তু এ নাম্বার হবে না, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। অনেক আপডেট প্রশ্ন কিন্তু এটা, আশা করি বুঝতে পারছো। তো এইটা সমান সমান এইটা হলে আমাদের p - q এর মান দিয়া বের করতে বলছে। সো যেটা দেয়া আছে সেটা লিখে দেয়া আছে √p + 4i ইকুয়াল হচ্ছে q + i।
তাই তো। দেখো এই পাশে রুট ওভার আছে, যে কাজটি করতে পারি উভয় পাশে বড় করে দেবো, তাহলে রুট ওভার উঠে যাবে। উভয় পাশে বড় করলে এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, আর এই পাশে কিন্তু হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, এরপর হচ্ছে হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এই পাশে আর কিছু করা যাচ্ছে না, থাক। বাট ডান পাশে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে স্কোয়ার প্লাস হবে হচ্ছে 2, এটাকে বি ধরলে a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে আই এর পরে স্কোয়ার। এবার দেখো এইখানে আই স্কোয়ারের মান আমরা জানি হচ্ছে আই স্কোয়ারের মান -1, তাহলে -1 যদি হয় বসিয়ে দিলাম। এবার আমাদের প্রশ্ন যে কাজটি করতে হবে, দেখো এটা কিন্তু জটিল সংখ্যা থেকে দিয়েছে, আমাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে সহগ সমীকৃত করতে হবে। তো আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ একটু ভালোভাবে লিখে, দেখো বাম পাশে যেটা আছে এইভাবে থাক, আর ডান পাশে দেখো এইটা আর এটা কিন্তু বাস্তব অংশ, একসাথে লিখলাম কিউ স্কোয়ার -1, আর এখানে কাল্পনিক অংশ আই যুক্ত যেটা আছে পদ, এটা কিন্তু হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে দেখো এই পাশের বাস্তব অংশ সমান সমান এই পাশের বাস্তব অংশ কিন্তু আমরা লিখতে পারবো, বা লিখতে পারবো হচ্ছে পি ইকুয়াল হচ্ছে কিউ স্কোয়ার -1। আরেকটা লিখতে পারবো হচ্ছে কাল্পনিক অংশ সমান সমান এই পাশের কাল্পনিক অংশ সব সেম, তাহলে 4 ইকুয়াল হচ্ছে 2q। তাই তো, এখান থেকে দেখো কিউর একটা মান আসে, অতএব কিউর মান আসবে হচ্ছে 4/2 মানে 2। এখন আমাদের হচ্ছে কিসের মান, আমাদের পি মাইনাস কিউ, আমাদের পির মানও লাগবে কিউর মানও লাগবে, দুইটা বের করার পর পি থেকে কিউ মান বিয়োগ করবো। তাহলে দেখো পির মান কিউর মান যদি এখানে বসে দেয় তাহলে পির মান পাবো, দেখো কিউর মান হচ্ছে 2, 2 পর হচ্ছে স্কোয়ার -1, তাহলে হচ্ছে 4 - 1 তাহলে হচ্ছে 3, তাহলে পির মান পাইলাম 3, কিউর মান পাইলাম 2, অতএব পি মাইনাস কিউ সমান সমান হবে হচ্ছে পির মান 3, কিউর মান হচ্ছে 2, 3 - 2 দ্যাট মিনস 1। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1। সো এইটা হচ্ছে আজকে আমার সমাধানের সর্বশেষ প্রশ্নটি। যদি বলছে cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2 হয়, তাহলে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা এর মান কত? সো দেখো ডাটা কি দেয়া আছে, ডাটা দেয়া আছে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sec থিটা ইকুয়াল হচ্ছে 2। এখান থেকে আমাদের cos কিউব আমাদের বের করতে বলছে হচ্ছে cos কিউব থিটা প্লাস হচ্ছে sec কিউব থিটা এর মান কত। তো দেখো এই প্রশ্ন আমাদের হচ্ছে ক্লাস 9-10 এরকম প্রশ্ন সমাধান করছে যে x প্লাস y এর মান একটা দেয়া থাকে, সেইখান থেকে x কিউব প্লাস y কিউব এর মান বের করতে বলে। সো আমরা এটাকে x ধরবো মনে মনে, এটাকে y ধরবো, মানে x প্লাস y এর মান দেয়া আছে, তাহলে x কিউব প্লাস y কিউব এর মান কত এটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে x কিউব প্লাস y কিউব এর ফর্মুলা হচ্ছে x প্লাস y হোল কিউব, তাহলে হবে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sec থিটা হোল কিউব এ মানে x প্লাস y হোল কিউব প্লাস 3, এখানে মাইনাস হবে -3ab মানে হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে sec থিটা 3xy ইনটু a প্লাস b ইনটু a প্লাস b মানে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sec থিটা। তাহলে দেখো আমরা কিন্তু এর মান কিন্তু জানি, এর মান কত 2 দেয়া আছে, 2 এর পরে হচ্ছে কিউব -3 ইনটু cos থিটা আর sec থিটা একে অপরের বিপরীত, কিন্তু কাটা যাবে। কিভাবে কাটা যায় দেখো, আমরা হচ্ছে cos থিটাকে এভাবে রেখে দিলাম, আমরা sec থিটাকে এভাবে লিখতে পারি 1/cos থিটা, আর এর মান কিন্তু কত, এর মান কিন্তু হচ্ছে 2। দেখো cos থিটা কাটা, এখানে দেখো 2 এর পরে কিউব মেইনস হচ্ছে 8 মাইনাস এখানে থেকে 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, আর 2 গুণ করলে হচ্ছে 6 হয়, তো 8 - 6 মানে হচ্ছে 2। এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 2। কত সুন্দর ম্যাথ, দেখো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে ম্যাথমেটিক্স অংশ থেকে 2020-21 সেশনে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিয়েছি। সো আমার বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট, আমি হচ্ছে 2024-25 সেশনের একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। যাই হোক, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলছে একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এত। ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে, আবার কিছু তাপ
কাজে রূপান্তরিত করে, অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে, বর্জিত তাপের পরিমাণ কত জুল, এইটা আমাদের বের করতে বলছে। সো কার্নো ইঞ্জিনের হচ্ছে তাপমাত্রা এবং তাপের ভেতর বর্জিত এবং গ্রহণের তাপের ভেতর একটা সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে Q2 ডিভাইডেড হচ্ছে Q1 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে T1, বা এটাকে এই পাশে লিখতে পারো বা উপরে 1 নিচে 2 এভাবে লিখতে পারো। আমাদের কি বের করতে বলছে ভালোভাবে খেয়াল করো, আমাদের বের করতে বলছে হচ্ছে বর্জিত তাপের পরিমাণ। সো Q1 টা হচ্ছে যে গ্রহণ করে তাপ সেইটা, আর Q2 টা হচ্ছে বর্জিত তাপ, T1 টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, আর T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। আমাদের বের করতে বলছে হচ্ছে তাপ মানে বর্জিত তাপের পরিমাণ। বর্জিত তাপ মেন্স হচ্ছে আমাদের Q2 এর মান বের করব, বা Q2 এর মানে এভাবে হবে, দেখো Q2 সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে T1 ইকুয়াল হবে হচ্ছে Q1। যে ডাটাগুলো দিয়ে আছে একটু এই পাশে সেগুলো একটু লিখে রাখি। দেখো এইখানে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, এই T1 টা দেয়া আছে হচ্ছে দেখো 337 300 কত 27 ডিগ্রি সেলসিয়াস, বাট আমাদের সেলসিয়াসে নিলে হবে না, আমাদের ক্যালভিনে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালভিনে কিভাবে কনভার্ট করব, এইটার সাথে জাস্ট 273 যোগ করবা। 273 যদি যোগ করা হয় তাহলে কত হয় দেখো তো, এটা হবে 400 আর 200 600 কেলভিন। এটা হচ্ছে T1 এর মান পাইলাম। আর T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, T2 টা হচ্ছে এটা কত দেয়া আছে দেখো 127 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিতে হবে, 273 যোগ করবা তাহলে হবে হচ্ছে 300 400 কেলভিন হবে। আর আরেকটা কি আছে দেখো, ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে, গ্রহণ করে মানে কি Q1 টা দেয়া আছে, Q1 এর মান কত 4500 জুল। আমাদের বের করতে বলছে বর্জিত তাপের পরিমাণ, Q2 এর মান কত বের করতে বলছে। জাস্ট এই মানগুলো এই ফর্মুলায় বসে দেবো, আমাদের অটোমেটিক্যালি কিন্তু Q2 এর মানটা চলে আসবে। তাহলে দেখো T2 এর মান কত 400 ডিভাইডেড হবে T1 এর মান হচ্ছে 600, এর সাথে গুণ হবে হচ্ছে Q1 এর মান কত 4500। এখানে ক্যালকুলেশন করে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এরপর দেখো উপরে হচ্ছে 2 দ্বারা ভাগ যায় তাহলে হবে কত 200, আর নিচে 2 দ্বারা ভাগ গেলে হচ্ছে 3, আর এই 3 দ্বারা দেখো 45 কে ভাগ করলে হবে হচ্ছে 15, তাহলে 15 সাথে যদি 200 গুণ করা হয় 15 দেখো 30 মানে হচ্ছে 3000 এটা জুল এককে আসবে। অতএব Q2 বর্জিত তাপের পরিমাণ আসলে হচ্ছে 3000 জুল। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3000, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে কোন রাশি বা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। সো কোন রাশি, এখানে আছে আলফা বিটা গামা এক্স রে, এগুলোর ভেতর হচ্ছে কোন রাশির হচ্ছে কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। কিভাবে মনে রাখবা, আমরা নরমালি জানি হচ্ছে আমরা মুখস্থ যে কোণাগুলো হয় এভাবে মনে রাখি, আলফা বিটা আর হচ্ছে গামা, তাই তো আলফা বিটা গামা এগুলো কিন্তু হচ্ছে রাশি, আলফা বিটা আর হচ্ছে গামা এর এক্স রে, এটা কিন্তু হচ্ছে কোন হচ্ছে কোণা না, এটা কিন্তু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একটা এক্স রে। তারপর হচ্ছে আলফা বিটা গামা, আমাদের এই তিনটার ভেতরে এখন হিসাব করতে হবে কোনটার ক্ষমতা বেশি। আমরা কিভাবে মনে রাখি, আলফা বিটা গামা যেটা লাস্টে আসবে আলফা বিটা গামা, এই গামার সবচেয়ে হচ্ছে ভেদন ক্ষমতা বেশি, তার থেকে বেশি হচ্ছে বিটা, তার সর্বনিম্ন হচ্ছে আলফা। তাহলে সবচেয়ে বেশি কোনটা হবে আলফা, তারপরে তার থেকে একটু কম বিটা, তার থেকে সবচেয়ে কম হচ্ছে আলফা, সবচেয়ে বেশি হচ্ছে গামা। মনে রাখবা সবচেয়ে বেশি গামা আর সবচেয়ে কমটা হচ্ছে আলফা। তাহলে কি প্রশ্নে কি বলছে, ক্ষমতা সবচেয়ে বেশি কোনটা, বেশি কোনটা হবে গামা। সো অ্যান্সারটা হবে সি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে একটা পি টাইপ পরিবাহীর চার্জ কি। আমরা জানি পি টাইপে কি থাকে, আমরা জানি হচ্ছে পি টাইপ মূল হচ্ছে
ত্রিযোজী মৌলতে ঘটে, আর পি টাইপে কিন্তু হচ্ছে হোল থাকে। আর এন টাইপ হচ্ছে পঞ্চযোজী মৌল, ওইখানে কিন্তু হচ্ছে ইলেকট্রন থাকে। আমরা নর্মালি জানি হচ্ছে হোলের চার্জ কিন্তু হচ্ছে পজিটিভ হয় আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ হয়। সে অনুযায়ী অ্যান্সার কি হবে, পি টাইপ অর্ধপরিবেশ চার্জ হবে হচ্ছে ধনাত্মক, ম্যাক্সিমাম এই ভুলই করবা। কিন্তু এইটার অ্যান্সার ধনাত্মক হবে না, কেন না, কারণ একটা যৌগ একটা ইয়ের ভিতর যখন থাকে পি টাইপ আর এন টাইপ, যখন হচ্ছে একটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ভিতর যখন হচ্ছে হোল এবং হচ্ছে এন টাইপ মানে ইলেকট্রন যখন থাকে, বুঝছো, তখন সর্বোপরি এর পজিটিভ আর এর নেগেটিভ এই দুইটা চার্জ মিলে হচ্ছে নিরপেক্ষ চার্জ হয়, নিরপেক্ষ চার্জ হয়। আমরা আলাদাভাবে চিন্তা করতে পারবো না এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে। একটা সেমিকন্ডাক্টরের ভিতরে খালি যে হোল থাকবে না, শুধু হোল থাকে না বা সবগুলো ইলেকট্রন থাকবে, এটাও ইলেকট্রন থাকে না। হোল এবং হচ্ছে ইলেকট্রন দুইটা কিন্তু হচ্ছে পরস্পর বিপরীত ভাবে এভাবে থাকে, যার কারণে পরস্পরের কারণে হচ্ছে সর্বোপরি চার্জটা হয়ে যায় হচ্ছে নিরপেক্ষ। তো অ্যান্সারটা হবে সি নাম্বার। অনেক সময় কিন্তু এই ধনাত্মক চার্জ দিবে, কিন্তু এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না, এই নিরপেক্ষ হবে হচ্ছে পি টাইপ, বা যদি এখানে এন টাইপের কথা বলতো সর্বোপরি চার্জটা কিন্তু নিরপেক্ষতায় হবে। এখানে বৈদ্যুতিক ফ্লাক্সটা কত হবে, আমরা জানি হচ্ছে 1 একক চার্জের জন্য হচ্ছে বৈদ্যুতিক ফ্লাক্স হচ্ছে 1 ডিভাইডেড এইটা, বুঝছো। তাহলে অতএব 2 একক কি হবে, অতএব 2 একক চার্জের জন্য হবে উপরে 2 1 এর সাথে গুণ হবে আর নিচে হচ্ছে 8 হবে। তো অ্যানসারটা হচ্ছে এইটা। এটার সাথে দেখা হচ্ছে ডি নাম্বার অপশন মিলে যায়, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্ন বলছে কত বেগে একটা বল যদি উপরের দিকে নিক্ষেপ করলে সেই বলটি 1 সেকেন্ড পর্যন্ত ভূমিতে ফিরে আসবে। তাহলে দেখো এইখান থেকে একটা বল যদি তুমি হচ্ছে একটা একটা বলকে যদি হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পরে আবার ওই বলটি আবার ভূমিতে ধরো পড়ে আসবে, তাহলে এই যাওয়া এবং আসার মানে হচ্ছে সময়টা বলে দিয়েছে 1 সেকেন্ড, বাট এইখানে কত আদিবেগে নিক্ষেপ করলে এটা আমাদের বের করতে বলছে। এই যাওয়া এবং আসার টোটাল সময়টা 1 সেকেন্ড বলে দিয়েছে। সো দেখো এরকম কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা ভূমিতে পড়ে, যদি সেটার ফর্মুলা হয়, সময়ের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 2u ডিভাইডেড হচ্ছে জি। আমাদের কি বের করতে বলছে, ইউটা আদিবেগ কত বেগে নিক্ষেপ করছে, বা এইখান থেকে ইউ সমান সমান হবে টিজি, বা ইউ সমান সমান ফর্মুলা হবে হচ্ছে টিজি ডিভাইডেড হচ্ছে 2। এখানে ক্যালকুলেশন করি, দেখো টি সময়ের মান কত বলে দিয়েছে 1 সেকেন্ড, গুণ জির মান হচ্ছে আমরা জানি 9.8 ডিভাইডেড হচ্ছে 2 দ্বারা 9.8 কে যদি ভাগ করো তাহলে হবে হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 4.9, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে একটা বর্তনী দেয়া আছে, বলছে উপরের বর্তনী এল ও এম বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত, এম এবং এল এর ভিতর মধ্যবর্তী তুল্য রোধ কত এটা বের করতে বলছে। সো দেখো এইখানে হচ্ছে এই 3 ওহম তিনটা যে রোধ দেয়া আছে, এইটার তিনটার বিন্দু কিন্তু এই তিনটারও এই বিন্দু আর এই বিন্দু সেম, মানে একাধিক রোডের জন্য হচ্ছে বিন্দুগুলো যে সেম হয় সেটা হচ্ছে প্যারালালে আছে, ওইটা হচ্ছে সমান্তরালে আছে। দেখো এইটা 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 সমান্তরালে আছে। এই তিনটা রোধের যদি তুল্য রোধ বের করি, দেখো আর পিটা হবে হচ্ছে আরপিটা হবে হচ্ছে 1 ডিভাইডেড R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড R3 ইনভার্স হবে। এটাকে প্রথম রেখে দ্বিতীয়টাকে তৃতীয় যদি ধরি তাহলে হবে 1 ডিভাইডেড 3 প্লাস একই সেম রোধ 1 ডিভাইডেড 3 এরপর হবে হচ্ছে ইনভার্স। এখানে তো লসাগু করে নিচে হবে হচ্ছে 3, উপর হবে 1 প্লাস 1 প্লাস 1 ইনভার্স, তাহলে 3 ডিভাইডেড 3 ইনভার্স হচ্ছে 1, দ্যাট মিন্স 1 ইনভার্স 1 মানে 1 ডিভাইডেড 1, দ্যাট মিন্স 1। সো একাধিক যে কয়েকটা রোধ থাকবে প্যারালালে সেই মানের যে রোধ হয় ওই রোধের তুল্য রোধ হচ্ছে 1 হবে, এটা মনে রাখবা। তাহলে দেখো
এখন এইটার যে প্যারালাল করছি এটা তুল্যরোধ বের করছি, তাহলে দেখো এই বর্তনী কিন্তু এভাবে এরকম হবে, এখানে হচ্ছে এল বিন্দু, এইটা হচ্ছে এম বিন্দু। তাহলে দেখো এইটা হচ্ছে 10 ওহম দেয়া আছে, আর এইটার এই মাঝখানে পুরোটুকু তুল্যরোধ কত পাইছি 1, আর এইটা রোধ হচ্ছে 9 ওহম। তাহলে দেখো এই তিনটা কিন্তু সিনোনিম আছে, দেখেই তুমি চিনতে পারছো, কারণ দেখো এইটার আদি বিন্দু এখানে, আবার মানে এর একটা বিন্দু এখানে আর এর একটা বিন্দু হচ্ছে, এই দুইটা সেম আছে, আর আরেকটা বিন্দু দেখো এইটার সাথে আছে, মানে এরকম প্যারালালে নাই, বুঝছো? তাহলে এটা কিন্তু সিনোনিম থাকলে জাস্ট যোগ করে দেবো সবগুলো, 20 এর সাথে 11 এক যোগ করে 11, 9 যোগ করো, তাহলে এই তুল্যরোধ আর এস টা হবে হচ্ছে 20 ওহম। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 20 ওহম। প্রশ্ন বলছে ইয়ং এর বৃত্তিচাপ প্রদর্শন পর্দায় পরীক্ষায় পর্দায় উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য হচ্ছে, এটা মুখস্থ রাখবা। অন্ধকার অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্যর ফর্মুলা হচ্ছে, পথ পার্থক্যের ফর্মুলা হচ্ছে 2n+1 ডিভাইডেড 2 ল্যামডা। এটা মুখস্থ রাখবো। এটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে এত শক্তি সম্পন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা বের করতে বলছে। সো আমরা দেখো, আমরা শক্তির ফর্মুলা জানি হচ্ছে E সমান সমান AC ডিভাইডেড ল্যামডা। আমাদের কিসের মান বের করতে বলছে? ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা হবে AC ডিভাইডেড হচ্ছে E। এখানে H এবং C এর মান বসিয়ে দেব, তাহলে আর E এর মান বসিয়ে দিলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বের আসবে। H টা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান কিন্তু হচ্ছে 6.67 গুণন 10⁻⁻34 গুণন হচ্ছে C টা হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 গুণন 10⁸, আর E টা শক্তি দিয়ে আছে কত জুল? 6.63, এটা সম্ভবত 3 হবে, এর সাথে মিল হতে আমার একবার এক্সাক্ট মনে নেই। 6.63 গুণন 10⁻⁻19, দেখো এইটার একটা সেম কাটা যাবে, উপরে থেকে 3 গুণন, দেখো এই দুইটার বেস সেম, তাহলে ভগ্নাংশ আছে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার হচ্ছে মাইনাস দিবে, মাইনাস মাইনাসে প্লাস হবে হচ্ছে 19, আর এটারও বেস সেম, আর গুণ অবস্থায় আছে, এর পাওয়ারটা হবে যোগ হবে। তাহলে দেখো 2 গুণন 10⁻⁻, এখানে এই দুইটা যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 27, তাহলে হচ্ছে 27 থেকে যদি হচ্ছে -34 করো তাহলে কত হবে? 27 থেকে যদি -34 করো তাহলে হচ্ছে -7 হবে। এখন দেখো তো 3 গুণ 10⁻, এটা কিন্তু এসআই একক মিটার আসলো, আমাদের কি বের করতে বলছে? ন্যানোমিটার। ন্যানোমিটার কিভাবে কনভার্ট করবো? জাস্ট এর সাথে 10⁻9 দ্বারা গুণ করলে ন্যানোমিটারে কনভার্ট হবে। তাহলে 3 গুণন দেখো 10⁻, এর সাথে এই পাওয়ার দুটো যোগ করলে পাওয়ার 2 আসবে। 10⁻2 মানে হচ্ছে 100, আর হচ্ছে 300 সাথে 100, 3 এর সাথে যদি 100 গুণ করো তাহলে হবে 300 ন্যানোমিটার। আশা করি বুঝতে পারছি, অ্যান্সার হবে এ নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটা 2 কেজি বস্তুর ভরকে 3 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে যদি উঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? সো এটার একটা চিত্রটা অঙ্কন করতে বুঝতে সুবিধা হবে। এটা একটু সমান করে আঁকাই। দেখো এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু, এই বস্তুকে কি করা আছে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা আনত তল আছে, এটা হচ্ছে আনত তল। একে উপর দিকে ওঠানোর জন্য এফ বল প্রয়োগ করা হলো, বুঝছো? আর কিছু কি ডাটা দিয়ে আছে, আর বস্তুকে এত ত্বরণে উপরে ওঠানো হলো, ত্বরণের মান এর মান দিয়ে আছে। এখন দেখো বস্তু কিন্তু নিচের দিকে তার ওজন ডাব্লিউ এ বরাবর কাজ করবে। আমাদের উপাংশ যদি ভাগ করে দেখো, এদিকে একটা উপাংশ হবে, আরেকটা উপাংশ কিন্তু এদিক হবে। এইটা 30 ডিগ্রি হলে এইখানে হবে 30 ডিগ্রি কিন্তু হবে। তাহলে দেখো এইটা হবে হচ্ছে ডাব্লু কস, যার সাথে অ্যাঙ্গেল সেটা কিন্তু থিটা হয় 30 ডিগ্রি, আর এইদিকে আরেকটা উপাংশে ভাগ হবে, সেটা কিন্তু হবে ডাব্লু, এদিকে হবে সাইন
30°। এখন প্রশ্ন বোঝো, এখন বলছে বস্তুকে ওপরের দিকে ওঠাতে হবে, এটা নিচের দিকে আছে, এই দিকে একটা বস্তু টানতেছে, এই দিকে টানতেছে, ওপরের দিকে ওঠালে কি হবে, এটা কিন্তু এফটা বড় হতে হবে। তাহলে সত্যমতে লিখতে পারবো এফ মাইনাস এইটা ডাব্লু সাইন 3 সমান সমান বস্তুর হচ্ছে এটা নিট বল সমান সমান হচ্ছে এফ সমান সমান এম এ। বুঝছো, আমাদের এফটা কত বল প্রয়োগ করতে হবে এটা বের করতে বলছে। তাহলে এফ সমান সমান হবে এম এ প্লাস হচ্ছে ডাব্লুর পরিবর্তে আমরা লিখতে পারবো ডাব্লু মানে হচ্ছে এম জি, নিচের দিকে কাজ করতেছে, এম জি সাইন 30°। তাহলে দেখো এম এর মান কত, বস্তুর ভর কত কেজি বলেছে 2 কেজি, বস্তুর ত্বরণ এর মান বলেছে হচ্ছে 3 কেজি, এর প্লাস এম কত, এমটা হচ্ছে 2 কেজি, আর জির মান 9.8 গুণন সাইন 30° মান হচ্ছে হাফ। তো এই টু কাটা, এখানে 3 দোকানো 6 প্লাস হচ্ছে দেখো 9 পয়েন্ট, এখানে থেকে হচ্ছে 9.8, 6 এর সাথে 9.8 যদি যোগ করো তাহলে হচ্ছে 15.8, এটা কিন্তু হচ্ছে নিউটন। তো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 15.8 নিউটন। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাস্ট এই চিত্রটা বসলে এই প্রশ্ন সলভ করার কোনো ব্যাপারই না। সো দেখো এই প্রশ্নে বলছে একটা হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় যখন ফিরে আসে তখন কি ঘটবে, তখন হচ্ছে ফোটন নিঃসরণ ঘটবে। এটা একটা মুখস্থ রাখবা যে একটা হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থায় যখন ভূমি অবস্থায় ফিরে আসে তখন ফোটন হচ্ছে নিঃসরণ ঘটে, এটা মুখস্থ রাখবা। দেখো শতকরা ত্রুটি বের করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ইউজ করতে হয়, ফর্মুলাটা হচ্ছে ডেল এ ডিভাইডেড হচ্ছে এ, শতকরা যেহেতু সেহেতু হচ্ছে 100% হবে। বাদ দেখো এই প্রশ্নে হচ্ছে গোলকের ব্যাসার্ধ দেয়া আছে, তো ডিরেক্টলি হচ্ছে ত্রুটিটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আয়তনের মানে ক্ষেত্রফলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে দেয় না, আমাদের ব্যাসার্ধের সাথে সম্পর্ক নিতে হবে। দেখো আমরা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান জানি হচ্ছে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই 4 এবং হচ্ছে পাই এই দুইটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট মান। তাহলে দেখো জাস্ট কনস্ট্যান্ট মান যেহেতু এটা লিখবো না, বা এর সাথে যেগুলো আমরা আর স্কয়ারের সম্পর্ক আছে, বুঝছো, আর স্কয়ার সম্পর্ক আছে। আর মনে রাখবা গোলকের ত্রুটির ক্ষেত্রে এই আর যে থাকে এই পাওয়ারটা সামনে হিসাব করতে হয় 2r এভাবে। আর এর সাথে সমানুপাতিক সম্পর্ক কি, এই ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা হচ্ছে 2r, বুঝছো, এই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে দেখো আমরা এইটার ক্ষেত্রে কি রকম করে লিখতে পারি, দেখো আমরা হচ্ছে এই ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে 2r, বা দেখো আমরা হচ্ছে ডেল এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 2 ডেল আর, আর নিচে হবে হচ্ছে আর, বুঝছো। এইটা হচ্ছে ডিরেক্টলি এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা তোমাদের বইয়ে লেখা আছে দেখবা। এখানে দেখো মানগুলো বসাই 2 গুণন ডেল আর মানে কত হচ্ছে, গোলকের হচ্ছে হিসাব ত্রুটি হয়েছে প্লাস মাইনাস 0.1 মানে হচ্ছে 0.1 হবে ডেল আর, ডিভাইডেড হচ্ছে আরটা হচ্ছে ব্যাসার্ধ কত 2 ব্যাসার্ধের, এর সাথে হচ্ছে 100% গুণ করতে হবে যেহেতু শতকরা হিসাব করতে বলছে। দেখো এই টু কাটা 0.1 এর সাথে যদি 100 গুণ করো তাহলে হবে হচ্ছে 10%। সো এই অ্যান্সার হচ্ছে 10, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু যদি এত বেগে একটা দেয়ালে লম্বাভাবে আঘাত করে এত বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত বল কত। ঘাত বলের ফর্মুলাটা হচ্ছে অল্প সময়ে যে হচ্ছে বলটা ক্রিয়া করে এফটি সমান সমান হয় হচ্ছে এম ভি মাইনাস ইউ, এটা হচ্ছে ঘাত বলের ফর্মুলা। তাহলে দেখো এফটি মানে এটাই ঘাত বল সমান সমান বের করবো, তাহলে এম মানে বস্তুর ভর কয় কেজি, 5 কেজি বসালাম। আর দেখো হচ্ছে আদি বেগ ছিল এত, আর হচ্ছে শেষ বেগটা হচ্ছে এত। সো দেখো একটা বল মানে একটা বেগে একদিকে গেছে আর আরেক বেগে চলে যাচ্ছে, তাহলে একটা বিপরীত হবে। সো ধরলাম হচ্ছে এই ভিটা হচ্ছে এটাই পজিটিভ, ধরলাম হচ্ছে 0.8 এইটা হচ্ছে পজিটিভ, এরপর ফর্মুলা মাইনাস, তাহলে আরেকটা বেগ কিন্তু অবশ্যই নেগেটিভ হবে বিপরীত দিক, তাহলে এইটাই ধরলাম বিপরীত দিক, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এখানে হবে হচ্ছে 1.2।
এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 2 গুণন এখানে হবে হচ্ছে 2, দ্যাট মিন্স 10 নিউটন সেকেন্ড। অ্যান্সারটা হচ্ছে 10, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে এম এবং 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে আর এবং 2r হলে এদের অভিকর্ষ ত্বরণের অনুপাত GA is to GB কত এটা বের করতে বলছে। সো আমরা দেখো এই এ বস্তুর ক্ষেত্রে আমরা জি এটা বের করি। দেখো জি এ সমান সমান কি হবে, মানে এ বস্তুর জি মানে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হচ্ছে GM ডিভাইডেড হচ্ছে আর। দেখো এই জিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এ বস্তুর ক্ষেত্রে ভরটা এম এম দিয়ে দিয়েছে এবং আরটাও ব্যাসার্ধ আরো দিয়ে দিয়েছে, তাহলে জি এ এর আমরা ত্বরণ পেলাম জি এম ডিভাইডেড হচ্ছে আর। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা হচ্ছে এই বি বস্তুর জিটা বের করব, জিবি জি বস্তুর অভিকর্ষ ত্বরণের ফর্মুলা সেম জি এম ডিভাইডেড আর। জিটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এম এই বি বস্তুর ভর এম কত বলে দিয়েছে, দেখো এমটা হচ্ছে 2m, তাহলে এম এর পরিবর্তে কিন্তু হবে হচ্ছে 2m, সরি এখানে আর স্কয়ার হবে gm ডিভাইডেড আর স্কয়ার, এটা আর এর পরিষ্কার তো আর স্কয়ার হয় ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার। সো দেখো বি বস্তুর ক্ষেত্রে ব্যাসার্ধ কত বলেছে 2r, 2r এরপর হচ্ছে স্কয়ার। এখানে যদি একটু ক্যালকুলেশন করি দেখো উপরে হবে হচ্ছে 2gm ডিভাইডেড নিচে হবে হচ্ছে 4r স্কয়ার। দেখো এই 2 দ্বারা 4 কে কাটলে এখানে থাকবে 2, তার মানে হচ্ছে gm নিচে আসতেছে 2r স্কয়ার। অতএব আমরা হচ্ছে বি বস্তুর অভিকর্ষ ত্বরণের পাইলাম এইটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রশ্নে কি বলছে জি এ ইস টু জিবি, মানে হচ্ছে আমাদের এইটা ইস টু এইটা আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত, অতএব জি এ ইস টু মানে হচ্ছে ডিভাইডেড জিবি কি হবে দেখো ক্যালকুলেশন করি। জি এর অভিকর্ষ ত্বরণ মান পাইছে হচ্ছে জি এম ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার ডিভাইডেড জিবি এর অভিকর্ষ ত্বরণের মান হবে হচ্ছে জি এম ডিভাইডেড হচ্ছে 2r। দেখো এবং ভগ্নাংশের নিচে যদি একটা ভগ্নাংশ থাকে উপরের ভগ্নাংশকে ঠিকই রেখে নিচের ভগ্নাংশটা উল্টে দেব, এবং এখানে যদি এই ভগ্নাংশকে ঠিকই রেখে দেই জি এম ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার, গুণ দিয়ে উল্টে দেব, এই হরটা যাবে লবে আর এই লবটা আসবে হচ্ছে নিচে জি এম। এখানে দেখো এই জি এম আর এই জি এম কাটা, আর দ্বারা ও এখানে আর স্কয়ার হবে, এখানে কিন্তু আর স্কয়ার হবে 2r স্কয়ার হবে। আবার দেখো এখানে আর স্কয়ার হবে, এ আর স্কয়ার আর এ আর স্কয়ার কাটা, দেখো উপরে থেকে 1 আর নিচে কিছু থাকে না, মানে উপরে থেকে 2 আর নিচে কিছু থাকে না মানে 1, তাহলে অনুপাতটা হলো হচ্ছে 1 ডিভাইডেড 1, দ্যাট মিন্স 2:1। সো এই প্রশ্নের आंसर হচ্ছে 2:1, সি নাম্বার কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নে বলছে সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কত। সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা মুখস্থ রাখবা হচ্ছে এম এর ইনভার্স 1 টি ইনভার্স 1, এটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক, এটা হচ্ছে মুখস্থ রাখবা। তো বি নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। হচ্ছে একটা দালানের ছাদের সাথে 10 মিটার লম্বা একটি মই যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, যদি হচ্ছে 68 কেজি ভরের একটা ব্যক্তি 12 কেজি ওজনের জিনিস নিয়ে এত সেকেন্ডে মই দিয়ে ছাদে ওঠে, ওই ব্যক্তি কত ওয়াট বা ক্ষমতা প্রয়োগ করে, মানে ক্ষমতাটা বের করতে বলছে। সো দেখো ক্ষমতা কি, ক্ষমতাটা হচ্ছে পি সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড টি। ডাব্লিউ কে আবার আমরা এভাবে লিখতে পারি, আমরা ডাব্লিউ সমান সমান আবার জানি হচ্ছে এম জি এইচ ডিভাইডেড টি। আমাদের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে এম এর মান লাগবে, জি এর মান লাগবে, এইচ এর মান এবং টি সময়ের মান লাগবে। এখানে দেখো ডিরেক্টলি এইচ এর মানটা দেয় না, অনেক সময় 10 মিটার ধরে হিসাব করবে, কিন্তু না এটা কিন্তু উচ্চতা, একবারে উচ্চতা না, আমাদের ডিরেক্টলি উচ্চতা ভূমি থেকে উচ্চতা খাড়া উচ্চতা নিতে হবে। সো এটা একটা ফিগার, তোমাদের এইচ বের করার জন্য একটা চিত্র অঙ্কন করি। দেখো এইটা একটা ভূমি, ভূমির সাথে হচ্ছে একটা ছাদের সাথে 10 মিটার একটা মই লাগানো। ধরো এখানে একটা ছাদ আছে, মই কিন্তু একবার সোজা ভাবে লাগালে সে কিন্তু উঠতে পারবে না, কিন্তু হালানো ভাবে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে
30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে একটা ছাদ, এখানে একটা ছাদ আছে ধরো, এই ছাদের সাথে লাগানো। এখন বলছে হচ্ছে ছাদের সাথে লাগানো হয়, এখানে ছাদের সাথে এখানে একটা লম্ব টানি, আমাদের এইটা যে এইটা আমরা এইচ নামকরণ করলাম, এইটা হচ্ছে উচ্চতা, আমাদের এই উচ্চতা এইচটা বের করতে হবে। সো দেখো আর এইটা ময়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 10 মিটার। এখন দেখো আমরা এইচটা কিভাবে বের করবো, দেখো এখানে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে। দেখো এই কোণে এটা একটা সমকোণ কিনতে হবে, এই কোণের সাপেক্ষে কিন্তু এই এইচটা হবে লম্ব আর এটা কিন্তু হবে অতিভুজ। সো ত্রিকোণমিতিক ফর্মুলা দেখো বলো তো, লম্ব আর অতিভুজের সাথে কার ত্রিকোণমিতিক ফর্মুলা সম্পর্ক আছে? 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ভিতর লম্ব এবং অতিভুজের সাথে হচ্ছে সাইন এবং কোসেকের সম্পর্ক আছে। সো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের সাইন অথবা কোসেককে নিতে হবে। সো আমরা সাইনকে নিলাম। সো সাইন থিটা সমান সমান আমরা কি জানি, আমরা সাইন থিটা সমান সমান মানে অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, বা সাইন 30 ডিগ্রি সমান সমান লিখতে পারবো লম্ব ডিভাইডেড ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব ডিভাইডেড লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজটা হবে 10, বা এই সমান সমান কি হবে, এই সমান সমান হবে আড়াআড়ি গুণ করো, সাইন 30 ডিগ্রি গুণ হচ্ছে 10, সাইন 30 ডিগ্রির মান কত বলো তো, হাফ, গুণন হচ্ছে 10, এই 10 কে 5 2 দ্বারা কাটলে 5, এইচ এর উচ্চতা, এইচ উচ্চতা পাইলাম হচ্ছে 5। বুঝছো, এইটা হচ্ছে প্রশ্নের একটু ট্রিকি, তাহলে ইজি এই প্রশ্নটা। এইচ এর মান পাইলাম 5, এটা এখানে বসিয়ে দেবো। এখন এইখানে বসিয়ে দিয়ে দেখো এমটা কত, দেখো এম 65 এবং 12, টোটালটা আমাদের নিতে হবে, তাহলে সরি 68 আর হচ্ছে 12, তাহলে কত, 80 কেজি। এমটা কিন্তু হবে 80 কেজি। দুই বস্তু মানুষের ভরও আসছে, কিন্তু ওই মানুষটাও কিন্তু 12 কেজি জিনিসও নিছে, মানে ওই পুরোটুকুরই কিন্তু এখানে হচ্ছে কাজ হয়েছে। বুঝছো, তাহলে 80 গুণন জির মান আমরা জানি 9.8, গুণন এইচ এর মান কত পাইছি 5, ডিভাইডেড সময়টা কত বলে দিয়েছে 19.6 সেকেন্ড। এখন এখানে আমরা একটু হাতে ক্যালকুলেট করি, 9.8 দ্বারা এটাকে কাটলে হচ্ছে ভাগ করলে হবে 2, তারপরে দেখো হচ্ছে এই 2 দ্বারা হচ্ছে 80 কে কাটলে হবে হচ্ছে 40, 40 সাথে যদি 5 গুণ করা হয় তাহলে হবে 200 ক্ষমতা ওয়াট। অ্যান্সারটা হচ্ছে 200 ওয়াট, অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে সরল সন্ধিত গতি সম্পন্ন বস্তুর সরণের একটা সমীকরণ দেওয়া আছে, এইটা স্প্রিং ধ্রুবক কে মান দেওয়া আছে, টির মান এত হলে বিভব শক্তি কত। সো সরল দোলকের ক্ষেত্রে হচ্ছে বিভব শক্তি ই সমান সমান, বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, বাট এক্স এর মান সমীকরণ আকারে দেওয়া আছে, ডিরেক্টলি মান দেওয়া নেই। সো দেখো আমরা এক্স এর মান কিভাবে মান পাবো, টি এর মান বসে দিলে কিন্তু এক্স এর একটা মান চলে আসবে। তাহলে দেখো এক্স সমান সমান কি দেওয়া আছে, সাইন 2 sin 3t, টি সমান সমান কত বলে দিছে এত সময়, তাহলে পাই ডিভাইডেড 3, পাই ডিভাইডেড 3 এই সময় এখানে বসে দিই, তাহলে দেখো এক্স এর মান আসবে 2 sin 3 ইন্টু টির মান কত, পাই ডিভাইডেড হচ্ছে 9, এটা এখন ভাগ করলে 3, তাহলে দেখো 2 ইন্টু এখানে সাইন পাই ডিভাইডেড 3 মানে হচ্ছে কত, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, এই 2 কাটা, অতএব এক্স এর মান আসবে হচ্ছে পাই ডিভাইডেড 9 সময়ে √3। এই এখন মানগুলো এখানে বসে দিয়ে দেখো, তাহলে বিভব শক্তিটা হবে হচ্ছে হাফ গুণন এর মান কত, দেখো তো কে এর মান হচ্ছে 30, গুণন এক্স এর মান √3, এরপর হচ্ছে স্কোয়ার, দেখো এই 2 দ্বারা হচ্ছে 30 কে কাটলে 15 গুণ হচ্ছে √পর স্কোয়ার মানে 3, দ্যাট মিনস 45, বিভব শক্তি হচ্ছে 45, এটা জুল আসবে। অ্যান্সারটা হচ্ছে 45, বি নাম্বার। ওই প্রশ্নে বলেছে হচ্ছে 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কিলোমিটার তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, ওই একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে। এখন দেখো আমরা হচ্ছে
এই প্রশ্নটা হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলা হচ্ছে পিভি সমান সমান এন আর টি, ওইটা দ্বারা সমাধান করব। সো প্রথমে আমরা হচ্ছে এই অক্সিজেনের ক্ষেত্রে একটু হিসাব করে নিই। দেখো আমরা হচ্ছে এই অক্সিজেনের ক্ষেত্রে যদি হচ্ছে ফর্মুলাতে হিসাব করে নেই, আমরা জানি হচ্ছে পিভি সমান সমান এন আর টি, তাই তো জানি, বাট মোল ডিরেক্টলি দেয় নাই, এখানে দেওয়া আছে হচ্ছে কত গ্রাম। আমাদের হচ্ছে পি ভি সমান সমান এন এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড এম আর টি। এখন কি কি ডাটা দেওয়া আছে এগুলো লিখি। দেখো এই অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে যে ডাটা দেওয়া আছে, ভিটা হচ্ছে, ভি মানে হচ্ছে আয়তনটা হচ্ছে 10 লিটার। এরপর হচ্ছে তাপমাত্রা টির মান দিয়েছে হচ্ছে 300 কেলভিন। এরপরে হচ্ছে 16 গ্রাম, ডাব্লুর মান দিয়েছে হচ্ছে 16 গ্রাম। আর আমরা জানি অক্সিজেনের আণবিক ভরটা হবে হচ্ছে, অক্সিজেন 2 গ্যাসের ভরটা হবে হচ্ছে 32 গ্রাম। যে চাপ প্রদর্শন করে, যে চাপ আমরা হচ্ছে চাপ হচ্ছে যে প্রদর্শন করে, সো চাপ আমরা হচ্ছে ধরলাম হচ্ছে এক্স চাপ প্রদর্শন করে। জানি না কি কি চাপ প্রদর্শন করে। তাহলে দেখো এই ফর্মুলায় যদি বসাই, সো আমরা হচ্ছে এই চাপটাই বের করব, কি চাপটা বের করে মানে প্রদর্শন করে, এইটা আমরা হচ্ছে বের করব। এটাকে ড্যাশ দিলাম। এখন ফর্মুলায় বসে দেখো, বা পি আর ভি, ভি কে এই পাশে যে পাঠা দিয়ে ডিভাইডেড হবে, দেখো এখানে হচ্ছে ভি ডিভাইডেড হচ্ছে এম হবে। তাহলে দেখো ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 16, আর এর মান আর কে এভাবে রেখে দেই, মান না বসালে হবে। টির মান কত, টির মান হচ্ছে 300, আর নিচে ভির মান কত, ভির মান হচ্ছে 100, এম এর মান কত, এম এর মান হচ্ছে 32। এখানে একটা ক্যালকুলেশন করি, দেখো এই 32 16 দ্বারা 32 কে কাটলে 2, আবার দেখো এই শূন্য কাটা এই শূন্য কাটা, আর 2 দ্বারা 30 কে কাটলে 15। তাহলে চাপটা প্রদর্শন করতেছে কত, 15 আর। বুঝছো, এটা হচ্ছে অক্সিজেনের চাপ আমরা পাইলাম হচ্ছে 15 আর। এখন এবার আমরা আহ এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে একটু হিসাব করে দেখো। এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা হচ্ছে সেম ফর্মুলাটা ইউজ করব, পিভি সমান সমান এন এর পরিবর্তে যেহেতু কত গ্রাম বের করতে বলেছে, সেহেতু ডাব্লিউ ডিভাইডেড এম আর টি একবারে লিখলাম। এখন দেখো এইটার ক্ষেত্রে ডাটা কি কি দেওয়া আছে, বলছে যে চাপ প্রদর্শন করে, যে চাপ প্রদর্শন করে একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম লাগলে একই চাপ, তাহলে পি, এইটার ক্ষেত্রে হচ্ছে চাপ পিটা হবে, অক্সিজেন যে চাপটা ঘটে এই 15 আর, এটা কিন্তু এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে ঘটবে। এরপরে বলছে একই পাত্র এবং একই তাপমাত্রা, একই পাত্র যেহেতু সেটা কিন্তু আয়তনও সেম হবে। সো দেখো হচ্ছে ভি, আয়তনও কিন্তু অক্সিজেন আয়তনের সমানই হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে। আবার বলছে একই তাপমাত্রা, দ্যাট মিনস টিটাও কিন্তু হচ্ছে অক্সিজেন ক্ষেত্রে যে তাপমাত্রা ছিল সেটাই কিন্তু হবে। এখন আমাদের হচ্ছে রাখলে কত গ্রাম নাইট্রোজেন লাগবে, এই ডাব্লুটা বের করতে বলছে, আর আমরা কিন্তু নাইট্রোজেনের আণবিক ভর কিন্তু 28 গ্রাম, এটা জানি। এখন বসে দিয়ে দেখো আমরা হচ্ছে ডাব্লু বের করব, বা ডাব্লু সমান সমান কি হবে, দেখো এখান থেকে ডাব্লু আর আর যদি গুণ করে ডাব্লু আর টি সমান সমান হবে পি ভি এম। অতএব ডাব্লু সমান সমান ফর্মুলা হবে হচ্ছে পি ভি এম ডিভাইডেড হচ্ছে আর টি, এই ফর্মুলা। আমি একটু উপরে গুলো মিশে দেই। দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে ডাব্লু অফ নাইট্রোজেন দিলাম N2, ফর্মুলাটা হচ্ছে এখান থেকে PVM ডিভাইডেড হচ্ছে আর টি। এখন দেখো এই পিভি আর টির মান বসে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো হচ্ছে পির মান কত 15 আর, ভির মান কত 10, গুণন এম এর মান কত, এম এর মান হচ্ছে 28 ডিভাইডেড আর, গুণ হচ্ছে টির মান কত, টির মান পাইছে হচ্ছে 30। এখানে ক্যালকুলেশন 300, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এ আর কাটা, আবার দেখো এই শূন্য কাটা,
এই 15 দ্বারা 30 কে কাটলে হচ্ছে 2, আর তাহলে উপরে থাকে হচ্ছে 8, 28 ডিভাইডেড 2, দ্যাট মিন্স হচ্ছে 40, এটা গ্রাম আসবে। ডাব্লু পরিমাণ কত আমরা পাইলাম, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের গ্রামটা হবে হচ্ছে, পরিমাণটা হবে হচ্ছে 14 গ্রাম, 14 গ্রাম। অ্যান্সার হচ্ছে এই নাম্বার। সেই প্রশ্ন আমরা ডিটেলসে বুঝাইছি, বইয়ে দেখবা হচ্ছে সমানুপাতিক P1 P1 V1 তারপরে P2 V2 ওইভাবে ধরে করেছে, আমি ডিটেলসে তোমাদের বুঝাইছি। দেখো অ্যান্সারটা কিন্তু 14 গ্রাম হবে। সো আশা করি বুঝতে পারছো। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন হচ্ছে ফিজিক্স অংশ থেকে এসেছিল, প্রত্যেকটা প্রশ্নই সমাধান করে দিয়েছি। সো আমার বোঝানোর ক্ষেত্রেও যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট, প্রফেশনাল কোনো টিচার না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। এক্স এবং ওয়াই পরমাণু দ্বয়ের সর্ববহিস্থ মানে সর্বশেষ কক্ষপথে এক্স এর হচ্ছে 3টি এবং ওয়াই এর হচ্ছে 6টি ইলেকট্রন আছে। এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত কি হবে এটা আমাদের বের করতে বলছে। সো দেখো এক্স একটা মৌল উল্লেখ করে দেয়নি, আমরা ধরলাম হচ্ছে আমরা একটা কমন একটা পরিচিত একটা মৌল ধরবো যে যার সর্বশেষ কক্ষপথে হচ্ছে 3টে ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু হয় 283। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে শেষ কক্ষপথে কিন্তু 3টে ইলেকট্রন থাকে, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধরলাম, বুঝছো তোমাদের বোঝার সুবিধার্থে। আরেকটা ওয়াই আরেকটা মৌল আছে, আরেকটা মৌল আছে, এই মৌল কি বলছে সর্ববহিষ্ঠ স্তরে 6টি ইলেকট্রন আছে। সো আমরা কমন একটা মৌল ধরবো হচ্ছে অক্সিজেন। অক্সিজেনে কিন্তু সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টি আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 6টি। ধরলাম ওই মৌলটি হচ্ছে অক্সিজেন। সো দেখো এখন বলছে এক্স এবং ওয়াই কিভাবে বন্ধন গঠন করে। সো দেখো এইটার যোজনী কিন্তু হচ্ছে 3 হবে, আর এইটার যোজনী কিন্তু হচ্ছে অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন লাগবে, 2টি ইলেকট্রন লাগবে, তাহলে কিন্তু এই অক্সিজেন যোজনী কিন্তু 2 বা ওয়াই মৌলের যোজনী কিন্তু 2 হবে। সো বন্ধন কিভাবে গঠন করে দেখো, এরা বন্ধন গঠন করে দেখো অ্যালুমিনিয়াম 2O3 এরকম বন্ধন দেখোনি। আসলে ঘটনা কিভাবে বন্ধন গঠন করে, এর যোজনী একই দেয় আর এর যোজনী একই দেয়। তাহলে এই এক্স এবং ওয়াই কি রকম করে যোগ গঠন করবে, দেখো এক্স আর ওয়াই গঠন করবে হচ্ছে এই এক্স এর যোজনী দিবে হচ্ছে ওয়াই কে, আর ওয়াই এর যোজনী দিবে এক্স কে। এক্স এর যোজনী কত 3, এটা দিবে হচ্ছে ওয়াই কে, আর ওয়াই এর যোজনী কত 2 দিবে হচ্ছে এক্স কে। তাহলে এই মৌল হচ্ছে গঠিত যৌগের সংকেত হবে X2Y3। সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে MnO2 এর উপস্থিতিতে যদি KClO3 কে উত্তপ্ত করা হয় তাহলে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ এত গ্রাম হলে বিক্রিয়ায় উৎপাদকে KCl পরিমাণ কত এটা বের করতে বলছে। দেখো KClO3 এটাকে KClO3 এটা কি হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইডের সাহায্যে হচ্ছে উপস্থিত উত্তপ্ত করা হয়েছে, তাহলে উৎপন্ন হয় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে KCl, এর সাথে কিন্তু হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। সো এই বিক্রিয়া আমাদের সমতা করতে হবে, সমতা করার জন্য এখানে 2 মোল হবে, এটাও 2 মোল হবে, আর অক্সিজেনের সামনে 3 মোল হবে। তো দেখো সমতায় করতে হবে। এখন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ যদি 56 গ্রাম হয় তাহলে বিক্রিয়কে উৎপাদকে KCl এর পরিমাণ কত। তাহলে দেখো আমরা জানি হচ্ছে অক্সিজেন 1 মোল অক্সিজেনের ভর কত 32, এখানে কয় মোল আছে দেখো তো, এখানে কিন্তু 3 মোল আছে, তাহলে 3 গুণ হবে, তাহলে 32 এর সাথে 3 গুণ করলে কিন্তু 96 গ্রাম হবে। আর এখানে উৎপাদক এর সাথে সম্পর্ক কার, KCl এর সম্পর্ক বলছে। দেখো KCl এর 1 মোল KCl এর পরিমাণ কত, 1 মোল KCl এর ভর কত, ভরটা হবে কিন্তু হচ্ছে এখানে উল্লেখ করে দিয়েছে হচ্ছে 74 পয়েন্ট হচ্ছে
6, তাহলে 2 গ্রামে মানে 2 মল এর সাথে হচ্ছে উৎপন্ন হচ্ছে, দেখো এইটার 96 গ্রাম এর জন্য সাথে এটা হচ্ছে এই 2 মল এটা কিন্তু উৎপন্ন হচ্ছে, তাহলে 2 এর সাথে এটা গুণ যদি করা হয় তাহলে KCl এর বিক্রিয়া উৎপাদিত KCl এর পরিমাণ হবে, দেখো 74.6 এর সাথে 2 গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 149.2 গ্রাম। তাহলে KCl এর উৎপাদিত KCl এর পরিমাণ হবে কিন্তু এইটা। সো এইটার সাথে দেখো ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে একটা অ্যালকিনকে যদি ওজোনোলাইসিস করে এক অণু প্রোপানল ও এক অণু ইথানল পাওয়া যায় তাহলে অ্যালকিনটি কি? সো আমাদের এটা শনাক্ত করতে বলছে। সো এই প্রশ্ন হচ্ছে আমাদের হচ্ছে খুব সহজে বের করা যায় এই প্রশ্নটা, যেটা দিয়ে আছে দেখো কি কি উৎপন্ন হয়, প্রোপানল এবং হচ্ছে ইথানল। এটাকে আমরা এমন ভাবে লিখবো যেন ও আছে দুইটাকে ও, এইটারও ও আর এইটারও অক্সিজেন, দুইটাকে পরস্পরকে লিখবো জাস্ট ও ওজোনোলাইসিস যেহেতু তারপরে উভয়কে ডাবল বন্ড ও চলে যায় ডাবল বন্ডে সংযুক্ত করে দেবো, যেইটাই অ্যালকিন থাকবে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো প্রোপানল, সো প্রোপানল তাহলে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ হবে। প্রোপানল কিভাবে লেখা যায়, CH3, এখানে C দিলাম, এখানে আমরা CH3 দিলাম, আর এর আর এখানে হবে কিন্তু হচ্ছে অক্সিজেনের সাথে ডাবল বন্ড কিন্তু হবে, অক্সিজেন কিন্তু যোজনী 2। আর এখন ইথানল, দেখো CH3 CH এখানে দিলাম, আর একটা হচ্ছে OH মূলকের হচ্ছে এখানে আমরা একটা H মূলক দিলাম, আর OH এর আর ওটা হচ্ছে এখানে দিলাম। তাহলে এইবার দেখো আমরা কি করব, ওজোনোলাইসিস যেহেতু এই ও দুইটাকে পরস্পরকে হচ্ছে উঠে দিয়ে অক্সিজেন দুইটাকে উঠে দিয়ে পরস্পরকে একত্রে বন্ধন গঠন করে নেব। তাহলে ও যদি উঠে নেয় তাহলে দেখো এইটার সাথে কিন্তু এইটা হচ্ছে বন্ধন গঠন করতেছে, তাহলে এইটা কিন্তু এখানে একটা অ্যালকিন ডাবল বন্ড আছে, এইটা কিন্তু অ্যালকিন উৎপন্ন হল, জাস্ট এইটার আমাদের নামকরণ করতে হবে। সো দেখো এই দিক থেকে যদি নামকরণ করি, এই মূলকটা আমাদের মিথাইল মূলকটা কাছে আসছে সেহেতু আমরা হচ্ছে বাম দিক থেকে নামকরণ করবো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা কিন্তু হচ্ছে 4 নাম্বার কার্বন। তাহলে মূলক দেখো এখানে কয় নাম্বার কার্বন আছে, 2 নাম্বার মূলকের কার্বন আছে, তাহলে এর নামটা কি হবে, দেখো এটা হচ্ছে মিথাইল মূলক, তাহলে এর নামকরণটা হবে হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল কয় কার্বন বিশিষ্ট, একটা 1 2 3 4, তাহলে কি হবে 2 মিথাইল 4 কার্বন বিশিষ্ট, সেহেতু হবে হচ্ছে বিউট। দেখো ডাবল বন্ড আছে কয় নাম্বারে, 2 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ড আছে সেহেতু হবে বিউট 2, ডাবল বন্ড হচ্ছে অ্যালকিন, তাহলে হচ্ছে অ্যালকিন। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে এই 2 মিথাইল বিউট 2 ইনকে যদি হচ্ছে ওজোনোলাইসিস করা হয় তাহলে কিন্তু হচ্ছে এখনো প্রোপানল এবং হচ্ছে এখন ইথানল উৎপন্ন হয়। সো এই টিক দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এই প্রশ্নের সমাধান করতে, দেখো এইটার সাথে আমাদের ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি হচ্ছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়। সো মনে রাখবা হচ্ছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা সবচেয়ে বেশি সক্রিয়তা হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে, এরপরে 2 ডিগ্রি, এরপরে হচ্ছে 3 ডিগ্রি, সবচেয়ে 3 ডিগ্রিতে সবচেয়ে কম আর 1 ডিগ্রিতে বেশি। আর S1 এর উল্টো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে 3 ডিগ্রিতে, সবচেয়ে কম 1 ডিগ্রিতে। এখন আমাদের দেখতে হবে দেখো কোন হ্যালাইডটি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো দেখো এই নাম্বার অপশন খেয়াল করে দেখো এখানে একটা এটা হচ্ছে হ্যালোজেনের সাথে হচ্ছে দেখো অ্যালকাইল মূলক দেখো একটাই আছে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ নাম্বার, এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এইটার হচ্ছে সবচেয়ে সক্রিয় যৌগ হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে কোনো একটা লবণের দ্রবণে যদি বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করলে সাদা অধক্ষেপ পরে যায় HCl এর দ্রবীভূত হলো না, লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ, একটা ক্লু দিয়েছে সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলে সম্ভাব্য লবণটি কোনটা হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, সোনালী হলুদ কোন যৌগে দেখায় বলো তো, সোনালী
সোনালী হলুদ কিন্তু হচ্ছে সোডিয়াম দেখায়। আয়ন পরীক্ষায় কিন্তু হচ্ছে ক্যাটায়ন পরীক্ষায় কিন্তু সোডিয়াম আয়ন কিন্তু হচ্ছে সোনালী হলুদ দেখায়। তাহলে দেখো কোন কোন যৌগেতে হচ্ছে সোডিয়াম আছে, দেখো এই বি নাম্বার এবং সি নাম্বারে সোডিয়াম আছে। এখন অ্যান্সার হয় বি নাম্বার হবে না সি নাম্বার হবে। সো দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে উল্লেখ করে দিয়েছে, প্রশ্নে বলছে হচ্ছে সাদা অধক্ষেপ পড়লো, মানে বেরিলিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ যদি করা হয়, ক্লোরাইড দ্রবণ যখন যোগ করা হয় তাহলে সাদা অধক্ষেপ পড়লো, যা HCl এসে দ্রবীভূত হয়। সো বি নাম্বার অপশনে আছে হচ্ছে সোডিয়াম সালফেট, আর সি নাম্বার অপশন আছে হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম সালফেট এবং সোডিয়াম নাইট্রেটের ভেতর হচ্ছে এই বেরিলিয়াম ক্লোরাইডের সাথে হচ্ছে এই সোডিয়াম সালফেটটি হচ্ছে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে অধক্ষেপ পরে পরবর্তীতে HCl দ্বারা দ্রবীভূত হয় না। সো অ্যান্সারটা হবে বি নাম্বার, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলছে হচ্ছে এখানে ডাবল বন্ড একটা যৌগ দিয়েছে, এই কার্বন যৌগে হচ্ছে sp2 সংকারিত এবং অসংকারিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত। সো দেখো এখানে কি sp2 সংকরণ ঘটলে ওই যৌগের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, sp2 যদি ঘটে ওই যৌগের হচ্ছে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বাট প্রশ্নে তো এটা আমাদের বের করতে হবে, বলছে অসংকারিত অরবিটালে, এটা মনে রাখবা হচ্ছে sp3 সংকর যখন ঘটে তখন হচ্ছে অসংকারিত অরবিটালের হচ্ছে অসংকারিত অরবিটালের মধ্যদ্বয় হচ্ছে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, মানে এক সমকোণ ভাবে অবস্থান করে। সো এই প্রশ্নটা মুখস্থ রাখবা যে এ নাম্বার হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণাঙ্ক মানে দ্রাব্যতা গুণফল এত দেয়া আছে, দ্রবণের হচ্ছে পিএইচ এর মান দেয়া আছে হচ্ছে 10 হলে তাতে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো এই দ্রবণটা কিন্তু হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু জলীয় দ্রবণে হচ্ছে বিয়োজিত হয় হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এবং হচ্ছে OH মাইনাস, এই পাওয়ার যে থাকে এই পাওয়ার হচ্ছে পাওয়ার আকারে চলে যায়, এখানে দুইটা আছে এটা পাওয়ার আকারে চলে যায় এভাবে। তাহলে দেখো আমাদের হচ্ছে দ্রাব্যতা গুণফল সমান সমান হবে হচ্ছে ম্যাগনেসিয়াম এর ঘনমাত্রা এর সাথে গুণ হবে হচ্ছে হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা, এরপর কিন্তু স্কয়ার হবে ইকুয়াল, দেখো এটা দ্রাব্যতা গুণফলে কিন্তু দেয়া আছে হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 4 হচ্ছে -11। দেখো আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করতে বলছে। দেখো এইটা আমরা বের করব, তাহলে দেখো OH এর ঘনমাত্রা আমাদের বের করা লাগবে। দেখো ডাটা দেওয়া আছে এই জন্য pH দেওয়া আছে। দেখো তো pH থেকে কি আমরা OH পাবো, pH থেকে আমরা পাবো হচ্ছে H+। আমাদের হচ্ছে OH বের করার জন্য এইখান থেকে আমরা হচ্ছে POH বের করবো, ওইখান থেকে কিন্তু হচ্ছে OH এর ঘনমাত্রা বের করা যাবে। সো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে PH প্লাস হচ্ছে POH ইকুয়াল হচ্ছে 14, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে POH সমান সমান হচ্ছে 14 মাইনাস হবে PH। তাহলে দেখো হচ্ছে 14 মাইনাস PH এর মান দিয়েছে কত 10, অথবা আমরা হচ্ছে POH এর মান পাবো হচ্ছে 4। আমাদের PH এর মানও দরকার নেই, OH এর ঘনমাত্রা লাগবে, অতএব OH এর ঘনমাত্রা হবে হচ্ছে এটা 10 ইনভার্স হয়ে যাবে, তাহলে 10 ইনভার্স হবে 4। আমরা হচ্ছে OH এর ঘনমাত্রা পাইলাম। সো এই ঘনমাত্রাটি এখানে বসে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে আসবে। তাহলে হচ্ছে আমরা এখানে একটু বসে দেই, বা ম্যাগনেসিয়াম 2+ আর এই ঘনমাত্রা কত পাইছি 10 ইনভার্স হচ্ছে
-4 এরপর হবে হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 গুণন 10⁻⁴ পাওয়ার হচ্ছে 11। এইখানে আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। তবে এইখানে যদি ক্যালকুলেশন করি দেখো, বা ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা হবে হচ্ছে, দেখো 10⁻⁴ পাওয়ার হচ্ছে পাওয়ার গুণ হবে, তাহলে মাইনাস হবে হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 2 গুণন 10⁻⁴ পাওয়ার হচ্ছে -11। অতএব ম্যাগনেসিয়াম এর 2+ এর ঘনমাত্রাটা হবে হচ্ছে, এটা গুণ আছে এই পাশে আসলে নিচে আসলে ভাগ হবে, 2 গুণন 10⁻⁻11 ডিভাইডেড হবে হচ্ছে 10⁻⁻8। তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখো, ইকুয়াল হচ্ছে 2 গুণ, দেখো দুইটা বেস সেম, তাহলে একটা বেস লিখলাম, উপরের থেকে নিচের তা হচ্ছে মাইনাস যাবে, তাহলে -11 এর সাথে -8 হবে, মাইনাস মাইনাসে +8, -11 থেকে +8 যদি করো তাহলে হচ্ছে -3। তাহলে দেখো আমরা অবশেষে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা পাইলাম হচ্ছে 2 গুণন 10⁻⁴ পাওয়ার হচ্ছে -3। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ভালোই কনসেপচুয়াল কিন্তু এই প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে। সো ইলেকট্রন বিন্যাস দিয়ে আছে। সো দেখো কোন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে এগুলো একটু লিখে দেখো। এ নাম্বার অপশনে দেখো 9টা ইলেকট্রন। সো এ নাম্বারে যে মৌল দেওয়া আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার মানে হচ্ছে ফ্লোরিন। বি নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে, দেখো এর পারমাণবিক সংখ্যা কত, 11, মানে হচ্ছে সোডিয়াম। 3 নাম্বার অপশন, সি নাম্বার অপশন দেখো এটা হচ্ছে 8টা ইলেকট্রন, তাহলে হচ্ছে হবে হচ্ছে অক্সিজেন। এবং ডি নাম্বার অপশনে দেখো হচ্ছে এখানে হচ্ছে 10টা, 12, 17টা, মানে হচ্ছে এটা হবে ক্লোরিন। এবার দেখো ফ্লোরিন, সোডিয়াম, অক্সিজেন, ক্লোরিন এদের ভেতর সবচেয়ে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি। সো তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যায়ভিত্তিক ধর্ম অ্যাপ্লাই মানে ফলো করে, মানে যার আকার যত ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে, আর যার আকার সবচেয়ে ছোট তার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো এই সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, এই সোডিয়াম আর ক্লোরিন কিন্তু হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এদের ভিতর কিন্তু এই ফ্লোরিন এবং অক্সিজেনের তুলনায় কিন্তু হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে আকার হচ্ছে বড়। সো এর ভিতরে আকার হচ্ছে বড়, কিন্তু সোডিয়ামের আকার বড় হয়। তবে সোডিয়ামের আকার কিন্তু হচ্ছে সবচেয়ে বড় হবে, এর থেকে আকার একটু ছোট হবে হচ্ছে ক্লোরিন। আবার দেখো এই ফ্লোরিন আর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ মানে হচ্ছে দুইটা করে কক্ষপথ থাকে, সেহেতু ছোট তুলনামূলক। এদের ভেতরে হচ্ছে ফ্লোরিনের থেকে অক্সিজেনটা হচ্ছে তুলনামূলক একটু বড় হয়, আর ফ্লোরিন কিন্তু হচ্ছে ছোট হয়। তাহলে হচ্ছে এরপরে আকারটা হবে হচ্ছে অক্সিজেনের, আর সবচেয়ে কমটা হচ্ছে ফ্লোরিনের, হচ্ছে আকার হচ্ছে সবচেয়ে হচ্ছে কম। তাহলে দেখো কি বলছি, তড়িৎ ঋণাত্মকতা একটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম অ্যাপ্লাই করে, যার আকার সবচেয়ে কম ছোট তার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার বেশি। তাহলে এটা হচ্ছে আকারে কম, তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হবে হচ্ছে ফ্লোরিনের সবচেয়ে হচ্ছে বেশি হবে, এর থেকে একটু কম হবে হচ্ছে অক্সিজেনের, এর থেকে কম হচ্ছে ক্লোরিনের, আর সবচেয়ে কম কিন্তু হবে হচ্ছে সোডিয়ামে। তাহলে সবচেয়ে বেশি যেটা বলছে সবচেয়ে বেশি হবে কোন মৌলের, এই ফ্লোরিন। সো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এ নাম্বার এইটা। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে 35°C তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তি কত। এখানে আর বলছে একটা আদর্শ গ্যাসের ধ্রুবক। সো আমরা জানি হচ্ছে গতিশক্তি E সমান সমান হচ্ছে 3/2 NRT। দেখো আমরা ক্যালকুলেশন করি, ইকুয়াল হচ্ছে 3/2, n কে আমরা মোল W/m আকারে লিখতে পারবো, আর হচ্ছে আর এর সাথে হচ্ছে টি গুণ হবে, তাহলে হচ্ছে 3/2 গুণ W, দেখো W এর পরিমাণ হচ্ছে 2, আর m টা হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 গুণ হচ্ছে আর গুণ টি, এটা হচ্ছে আমাদের ক্যালভিনে নিতে হবে। সো 273 এর সাথে যদি 35 যোগ করো তাহলে হবে হচ্ছে 303 কেলভিন। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি
হুম, তাহলে দেখো হাতে যদি ক্যালকুলেশন করে এই টু আর এই টু কাটা, আবার দেখো হচ্ছে এই থ্রি দ্বারা যদি হচ্ছে 44টা কাটো তাহলে কত হবে দেখো তো, 3×10 = 30, আর এইদিকে হচ্ছে 12, 13, 14 পয়েন্ট সামথিং হবে, ধরো 14 হলো। আবার দেখো হচ্ছে 14 দ্বারা যদি হচ্ছে তুমি, আচ্ছা এটাকে হিসাবের সুবিধার্থে 15ই যদি ধরি, তাহলে দেখো 15 দ্বারা যদি হচ্ছে তুমি হচ্ছে এইটাকে কাটো, তাহলে কিন্তু হচ্ছে এটাকে 30 ধরো, মানে হিসাবের সুবিধাতে নিচ্ছি। দেখো এটাকে 300 ধরো, আর এখানে হচ্ছে 15, 15কে 30 কাটলে 2 মানে হচ্ছে 20 হবে। সো এক্সাক্ট কিন্তু দেখো যেটা আমাদের ক্যালকুলেশন করে আসলো সেটা আসলে হচ্ছে 20 আর আমাদের কিন্তু এটা একটু কম বেশি করে নিচ্ছি হিসাবে সুবিধার্থে। তাহলে দেখো এই 20 আর এর সাথে কাছাকাছি মান কোনটা, দেখো 21 আর 21 আর, সো অ্যান্সারটা হবে বি নাম্বার। আশা করি বুঝতে পারছি। দেখো এই প্রশ্নে বলছে 0.1 মোল এসিটিক অ্যাসিড দ্রবণের সাথে যদি সমপরিমাণ 0.1 মোল সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ এর মান কত, পিক এর মান দেয়া আছে। সো পিক এর মান দেয়া আছে মানে হচ্ছে এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার ফর্মুলা হচ্ছে পিএইচ সমান সমান হয় হচ্ছে পিকেএ প্লাস লগ উপরে হচ্ছে সল্ট মানে হচ্ছে ওইটার লবণের ঘনমাত্রা ডিভাইডেড হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। দেখো আমরা এখানে মানগুলো বসাই, দেখো উদ্দীপক কোথাও কিন্তু ডিরেক্টলি পিকে এর মান দেয়া নেই, সো পিকে এর মান দেয়া নেই বাট কে এর মান দেয়া আছে। সো পিকে এর সমান সমান লিখতে পারো মাইনাস লগ এই কে এর ঘনমাত্রা যেটা দিয়েছে এটা লিখি 1 গুণন 10 টু দি পাওয়ার হচ্ছে -5 প্লাস হচ্ছে লগ উপরে হচ্ছে সল্টের ঘনমাত্রা। সল্ট মানে হচ্ছে ওই অ্যাসিডের লবণ, দেখো এটা হচ্ছে অ্যাসিডের সমপরিমাণ সোডিয়াম অ্যাসিডের দ্রবণ। সোডিয়াম অ্যাসিড কিন্তু এটার কিন্তু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের কিন্তু লবণের ঘনমাত্রা 0.1 ডিভাইডেড নিচে হবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1। দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো লগের ভিতর যদি পাওয়ার থাকে আমরা সুবিধার্থে সেই পাওয়ারকে সামনে লিখতে পারি, এখানে কিন্তু মাইনাস আছে, এই -5 সামনে আসলে +5 হবে ইনটু লগ এখানে থাকবে হচ্ছে 10, 1 এর সাথে গুণ করলে 10 1 এ থাকে। তাহলে দেখো প্লাস এখানে দেখো লগ এইটা একটা সেম, তাহলে থাকবে 1, এখানে থাকে হচ্ছে 1। দেখো এখানে তাহলে থাকতেছে 5 ইনটু লগ 10 এর মান হচ্ছে 1 প্লাস লগ 1 এর মান হচ্ছে 0। তো এখানে ক্যালকুলেট করলে পিএইচ এর মান আসতেছে 5। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ নাম্বার 5। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে এর অনুবন্ধী ক্ষার কোনটা। অনুবন্ধী ক্ষারটা হচ্ছে যে যৌগটা দেয়া আছে সেখান থেকে একটা H প্লাস আয়ন সরাবো, PO4O2 আছে, এইখান থেকে কি করবে একটা হচ্ছে H প্লাস যদি সরানো হয়, H প্লাস যদি সরানো হয় তাহলে কি থাকবে দেখো, তাহলে এখানে থাকবে হচ্ছে PO4, এখানে 3 মাইনাস কিনতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দেখো এটার সাথে বি নাম্বার অপশন হচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নে বলছে হচ্ছে কোনটি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কি কখনো কখনো হচ্ছে ক্ষারধর্মী প্রদর্শন করে, কখনো কখনো হচ্ছে কখনো কখনো হচ্ছে অম্লধর্মী প্রদর্শন করে। সো দেখো এই অপশনগুলোর ভিতর হচ্ছে এই অ্যালুমিনিয়াম অক্সাইড যে আছে, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে, এটা মনে রাখবো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে উভধর্মী প্রদর্শন করে। এইখানে দেখো পানি যে আছে, এই অ্যালুমিনিয়াম অক্সাইড যখন থাকতো না তখন কিন্তু এই পানিটাও অ্যান্সার হতো। এর থেকে H2 থেকে কিন্তু বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেশি উভধর্মী অক্সাইড, সেহেতু মনে রাখবো হচ্ছে এইটা অ্যান্সার দিবে। যদি এইটা না থাকতো তখন কিন্তু পানি দেয়া যেত। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি। সো দেখো আমাদের প্রশ্নে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটা এটা বের করতে বলছে। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে তোমরা হচ্ছে সক্রিয়তার ক্রমটা মনে রাখবা আর স্থিতিশীলতা দুইটা হচ্ছে একটু মনে রাখবা। সক্রিয়তার ক্রমটা হচ্ছে
এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা হচ্ছে মিথাইল মূলকে সবচেয়ে হচ্ছে বেশি সক্রিয়তা, এর থেকে কম হচ্ছে 1 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, আর সবচেয়ে সক্রিয়তার ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি। এই ক্রমটা মনে রাখবো, অনেক ক্ষেত্রে কিন্তু সক্রিয়তার ক্রমটাও চায়। আর সক্রিয়তার ক্রমের উল্টাটাই হচ্ছে স্থিতিশীল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্থিতিশীলটা মনে রাখবা। এই স্থিতিশীলের ক্ষেত্রে ক্রমটা হচ্ছে এই সক্রিয়তার ক্রম যে আছে তার উল্টা। সক্রিয়তার ক্রমে হচ্ছে 3 ডিগ্রিতে সবচেয়ে কম, আর স্থিতিশীল ক্রমে হচ্ছে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি, এরপরে কম হবে হচ্ছে 2 ডিগ্রিতে, এরপরে কম হবে হচ্ছে 1 ডিগ্রিতে, আর সবচেয়ে কম হচ্ছে মিথাইল মূলকে। এই দুইটা ক্রমটা হচ্ছে একটু মনে রাখবা তোমরা, হচ্ছে অনেকবার কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো? তাহলে আমাদের এইটা বের করতে বলেনি, এটা মনে রাখবো, এইটা কিন্তু আসে, এইটা বের করে খুঁজে দেখবো যে এর ভিতর 3 ডিগ্রি কোনটা আছে, 2 ডিগ্রি কোনটা আছে, 1 ডিগ্রি কোনটা আছে, মানে আমরা বের করবো সবচেয়ে স্থিতিশীল, মানে সবচেয়ে 3 ডিগ্রি কোনটাতে সবচেয়ে বেশি আছে। আমরা এ নাম্বার অপশনে চেক করে দেখো, এ নাম্বার অপশনে হচ্ছে দেখো এইটার সাথে হচ্ছে দেখো একটা হচ্ছে অ্যালকাইল মূলক কিন্তু আছে। সো এইটা কিন্তু হচ্ছে 1 নম্বরে, এটা কিন্তু হচ্ছে 1 ডিগ্রি। সো এই 1 ডিগ্রিতে অ্যান্সার হবে না। বি নাম্বার অপশন খেয়াল করি, দেখো এই কার্বনের সাথে দেখো এখানে মিথাইল মূলক কিন্তু 2টা আছে, তাহলে এইটা কিন্তু হবে হচ্ছে 2 ডিগ্রি। সো 2 ডিগ্রি হবে না, আমাদের 3 ডিগ্রি নিতে হবে। সো সি নাম্বার অপশনে খেয়াল করে দেখো এই কার্বোক্যাটায়নের সাথে এই দিকে একটা হচ্ছে মিথাইল মূলক আছে, আর এই পাশে দেখো আরেকটা হচ্ছে ইথাইল মূলক আছে। সো এইটাও কিন্তু হবে হচ্ছে 2 ডিগ্রি। সো 2 ডিগ্রি নেওয়া হবে না। এবার ডি নাম্বার অপশনে খেয়াল করে দেখো, এই ডি নাম্বার অপশনে যেটা আছে এই কার্বনের সাথে দেখো এই পাশে হচ্ছে 2টা মিথাইল মূলক, মানে কার্যকারী মূলক, আর এই পাশে দেখো আরেকটা একটা কার্যকারী মূলক হচ্ছে ইথাইল মূলক। তাহলে এই পাশে হচ্ছে 2টা কার্যকারী মূলক, আর এই পাশে হচ্ছে আরেকটা কার্যকারী মূলক, তাহলে 3টা কার্যকারী মূলক। সো ডি নাম্বার অপশনে যেটা আছে এইটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে কি বলছে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কোনটা বেশি হবে, সবচেয়ে 3 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে স্থিতিশীলের ক্ষেত্রে বেশি হবে। সো এই প্রশ্নের অ্যানসারটা হবে হচ্ছে 3 ডিগ্রি, ডি নাম্বার। আর এই প্রশ্নটা যদি বলতো হচ্ছে সক্রিয়তার কার্বোক্যাটায়নের ক্রম কোনটা, তখন কিন্তু 1 ডিগ্রি যেটা আছে সেটা অ্যানসার হতো, তখন কিন্তু এ নাম্বার অপশন হতো। সো আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো এই প্রশ্ন বলছে হচ্ছে কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম কোনটা। সেই প্রশ্ন ক্ষেত্রে আমাদের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম কোনটা এইটা বের করতে বলছে। সো এ নাম্বার অপশনে যেটা আছে দেখো, এ নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে মিথেন প্রোপেন বিউটানল। এটা কিন্তু হচ্ছে অ্যালকোহল মূলক। অ্যালকোহল মূলকে হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে, আর যে যৌগে হাইড্রোজেন বন্ড থাকে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হচ্ছে এ নাম্বার যেটা সেটা হবে না। যদি বলতো স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি কোনটা, তখন এ নাম্বার অ্যান্সারটা হইতো। এবার দেখো হচ্ছে সি নাম্বার অপশনে যেটা আছে, সি নাম্বার অপশনে যেটা আছে এইটা একটা অ্যাস্টার মূলক। এরপর আছে হচ্ছে ডি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে অ্যালডিহাইড মূলক। এটা কিন্তু অ্যালডিহাইড। আর দেখো বি নাম্বার অপশন আছে, এটা কিন্তু একটা হচ্ছে এই বি নাম্বার অপশন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে ইথার মূলক। আর এখানে তোমরা একটু মুখস্থ রাখবা যে সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন বন্ড যেখানে থাকে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি থাকে, আর এটা হচ্ছে অ্যালকোহল মূলকের হাইড্রোজেন বন্ড থাকে সবচেয়ে বেশি হচ্ছে, এইটার হচ্ছে অ্যালকোহল মূলকের সবচেয়ে স্ফুটনাঙ্ক বেশি। আর এস্টার যে অ্যালডিহাইড আছে এদের হচ্ছে তুলনামূলক হচ্ছে এই স্ফুটনাঙ্ক বেশি। বাট ইথার মূলক যেটা আছে, ইথার মূলকের ভিতর কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না। এরপর হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলটা খুবই দুর্বল। এই তিনটা যে অপশনগুলোতে আছে অ্যালকোহল, এস্টার, অ্যালডিহাইড, এগুলোর থেকে সবচেয়ে হচ্ছে ইথারের হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল সবচেয়ে কম, আর যার ভ্যান ডার ওয়ালস বল দুর্বল হয় তার হচ্ছে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয়। সো এই প্রশ্নের ক্ষেত্রে মুখস্থ রাখবে যে ইথার মূলকের ভিতর
অ্যাস্টার, অ্যালডিহাইড, এরপর হচ্ছে অ্যালকোহলের ভিতর সবচেয়ে ইথার মূলক যে আছে বা ইথার যেটা হবে সেইটার হচ্ছে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। সো অ্যান্সারটা হবে বি নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে এত এম্পিয়ার তড়িৎ যদি এত সেকেন্ড ধরে কোপার সালফাইড দ্রবণের ভেতর দিয়ে প্রবাহিত করা হয় তাহলে কিন্তু হচ্ছে ক্যাথোডে কত গ্রাম কোপার জমা হবে, আর কোপারের পারমাণবিক ভর দিয়েছে। সো কত গ্রাম জমা হবে কোপার, মানে মানে ডাব্লুর পরিমাণটা বের করতে বলছে। সো আমরা ডাব্লু সমান সমান জানি হচ্ছে MIT NF। এখন বসালে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এখানে মানগুলো বসিয়ে দেয়। দেখো এমটা হচ্ছে কপারের পারমাণবিক ভর কত 63.5, আয়টা তড়িৎ প্রবাহ কত হয়েছে 9.65, গুণন হচ্ছে টি হচ্ছে সময়টা কত বলছে 4000 সেকেন্ড, আর নিচে আছে হচ্ছে এনটা হচ্ছে কয়টা হচ্ছে ওই আয়ন তৈরি হয়, ইলেকট্রন আদান প্রদান করতে পারে। এই কোপাতে কিন্তু কোপা 2+ আয়নে পরিণত হয়, সেহেতু এনের মান হবে 2 গুণন এফটা হচ্ছে ফ্রাইডের মান হচ্ছে আমরা জানি হচ্ছে 96,500। সো এই প্রশ্ন কিন্তু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। সো হাতে ক্যালকুলেশন করা যায়, দেখে দিচ্ছি। দেখো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা যায়, তাই তো। এরপর দেখো এইটার একটা সেম সেম লাগতেছে, হ্যাঁ লাগতেছে। সো এইটাকে আমরা 9 পয়েন্ট সামথিং, এটাকে আমরা মনে মনে 10 ধরলাম, আর এটাকে 965 কে মনে মনে আমরা 1000 ধরলাম। তাহলে 10 দ্বারা যদি 1000 কে ভাগ করো তাহলে কত হবে বলো তো, তাহলে কিন্তু 100 হবে। সো এইটা দ্বারা এটাকে ভাগ করলে কিন্তু 100ই হয়। এইবার দেখো আর কোনটা কোনটা কাটা যায়, এই শূন্য আর হচ্ছে এই শূন্য কাটা যায়। এরপর দেখো হচ্ছে এই 2 দ্বারা এই 4 কে কাটলে হয় হচ্ছে 2, আবার এই 2 দ্বারা এই 10 কে ভাগ করলে হয় হচ্ছে 5। তাহলে দেখো উপরে কি থাকলো, উপরে পড়ে থাকলো হচ্ছে 63.5, নিচে থাকলো হচ্ছে কত 5। তাহলে হচ্ছে 63 কে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে কত হয়। দেখো আমরা হিসাবে সুবিধার্থে 63 কে আমরা হচ্ছে 60 ধরলাম, 60 কে যদি হচ্ছে 5 দ্বারা যদি 60 কে ভাগ করো তাহলে হচ্ছে 5 12 60। তাহলে হচ্ছে 60 কে 5 দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু হচ্ছে হবে হচ্ছে 12। যেহেতু আরো পয়েন্ট আছে, মানে 63 কে আমরা হচ্ছে 63.5 কে হচ্ছে আমরা 7 ধরছিলাম, পয়েন্ট সামথিং কিছু হবে। সো অ্যানসারটা হবে দেখো এই 12 পয়েন্ট সামথিং। সো দেখো একটা অপশন দেখো সি নাম্বার আছে 12.70, একটা অপশন। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে এইটা 12.70। সো আশা করি বুঝতে পারছো, হাতে ক্যালকুলেশন দেখে দিয়েছি। প্রশ্ন কিন্তু ইজি, বাট হাতে ক্যালকুলেশন একটু টাফ ছিল। অ্যানসারটা হবে সি নাম্বার 12.70। এটা হচ্ছে গ্রাম আসবে, যেহেতু ডাব্লু পরিমাণ বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে H2S এই বন্ধনে কোণের পরিমাণ কত। সো দেখো H2S এইটার সংকরণ হচ্ছে তোমার মুখস্থ রাখবা হচ্ছে sp3 সংকরণ ঘটে, আর sp3 সংকরণ ঘটলে কিন্তু বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার অ্যান্সার। বাট এইটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার হবে না, যারা দিবে তাদের ভুল হবে। কেন হবে না, এইখানে দেখো হচ্ছে হাইড্রোজেন কিন্তু সালফারের সাথে বন্ধন গঠন করে হচ্ছে সালফারের শেষ কক্ষপথে 6টা কিন্তু ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণু একটা একটা করে দুইটা সাথে হচ্ছে 2টা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে, আর বাকি কিন্তু হচ্ছে আরো 4টা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন থাকে। এই মুক্ত জোর ইলেকট্রনের কারণে হচ্ছে এই লন পের ইলেকট্রনের কারণে হচ্ছে এই 109.5 ডিগ্রি থেকে কমে আমাদের হচ্ছে এইটার ক্ষেত্রে আসে হচ্ছে 92.1 ডিগ্রি। সো এই প্রশ্নটার অ্যান্সারটা মুখস্থ রাখবে যে H2S এর সংকরণের বন্ধন কোণ ঘটে হচ্ছে 92.1 ডিগ্রি। অ্যান্সারটা হবে সি নাম্বার। সো এই প্রশ্নে বলছে হচ্ছে কোনটা আলোক সক্রিয় যৌগ। সো হচ্ছে আলোক সক্রিয় যৌগ সেইটা হবে যেটা হচ্ছে কার্বন কার্বন থাকে। কার্বন কার্বন মেন্স হচ্ছে আমরা জানি কার্বনের যোজনী 4, মানে 4টা হাতে সে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকবে। এটা যে 4টা হাত থাকবে, এই 4টা হাতে ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, মানে 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে। সো এ এখানে আছে, এ হচ্ছে ওইটা যদি হয় তাহলে কিন্তু ওইটা অ্যান্সার হবে না।
আবার একটা বি মূলক আছে, ওই মূলকের মধ্যে যদি আরেকটা বি হচ্ছে মূলক থাকে তাহলে কিন্তু এটা কাইরাল কার্বন হবে না। সো কাইরাল কার্বন হওয়ার শর্ত হচ্ছে চারটা হাতে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে। সো আমরা অপশনে চেক করে দেখবো কোন অপশনে হচ্ছে কোন কার্বনের হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকে। সো এ নাম্বার অপশনটা চেক করে দেখো, এ নাম্বার অপশনে দেখো এখানে কার্বন পরমাণু লিখলাম, চারটা হাত দিলাম, তবে একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ক্লোরিন দিলাম, একটা হাতে হাইড্রোজেন আরেকটা হাতে ক্লোরিন দিলাম, আর আরেকটা হাতে কি হবে দুইটা হচ্ছে সিএস মানে মিথাইল মূলক দুইটা হবে, এখানে একটা মিথাইল মূলক দিলাম আর এইখানে একটা মিথাইল মূলক দিলাম। এখানে দেখো তো এইটার সাথে কি এইটা মিলছে, দেখো এই কার্বনের এটা একটা ভিন্ন মূলক, এটা একটা ভিন্ন মূলক, এইটা আর এইটা কিন্তু সেম, এই দুইটা কিন্তু সেম মূলক। সো এই নাম্বার অ্যান্সার হবে না। এবার আমরা সি নাম্বার অপশনটা চেক করে দেখো, সি নাম্বার অপশনে দেখো হচ্ছে এই পাশে একটা অ্যালকাইল মূলক আছে, এখানে দুইটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন। সো এখানে হচ্ছে কার্বনকে দিলাম, এইটার সাথে একটা ক্লোরিন দিলাম, আর এইখানে দেখো হচ্ছে এটা কিন্তু অ্যালকাইল মূলক, এটুকু কিন্তু হচ্ছে অ্যালকাইল মিথাইল ইথাইল মূলক, এটা এই পাশে হচ্ছে CH3 মূলক দিলাম। আবার এইখানে দেখো এই কার্বনের সাথে এখানে দুইটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। দেখো এই যোগে হচ্ছে এই পাশে কার্যকরী মূলক আর এই মূলক কিন্তু দুইটা সেম। সো এই সি নাম্বার কিন্তু आंसर হবে না। এবার আমরা হচ্ছে ডি নাম্বার অপশন চেক করে দেখতে পারি। দেখো ডি নাম্বার অপশনে দেখে কি হয়। সো ডি নাম্বার অপশনে দেখো এইখানে দেখো হচ্ছে দেখা বোঝা যাচ্ছে এইখানে ক্লোরিন থাকবে একটা, এইটা ক্লোরিন থাকবে, দুইটা ক্লোরিন সেম। সো ডি নাম্বার অ্যানসারও হবে না। এবার আমরা হচ্ছে বি নাম্বার অপশনটা চেক করে দেখবো। দেখো বি নাম্বার অপশনটা হচ্ছে চেক করে দেখো, বি নাম্বার অপশনটা যদি আমরা চেক করে দেখি তাহলে যেটা হয় এইটাকে আমরা হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হবে, এর সাথে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, আর এই পাশে হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যালকাইল মূলক মানে হচ্ছে মিথাইল ইথাইল মূলক, আর এটা হচ্ছে মিথাইল মূলক। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে কার্বন নিলাম, চার পাশে চারটা হাত দিলাম, তাহলে দেখো এই পাশে এইটুকু কিন্তু একটা হচ্ছে এইটুকু কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক CH3, এটা হচ্ছে মিথাইল মূলক। এই পাশে আমরা একটা মিথাইল মূলকটা দিলাম, CH3 মূলক দিলাম, আর এরপর দেখো এই কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন আর একটা কিন্তু ক্লোরিন আছে, এইখানে হাইড্রোজেন দিলাম, এখানে ক্লোরিন দিলাম, আর এই পাশে এটা কিন্তু হচ্ছে ইথাইল মূলক CH3 সরি CH2 এটা কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক। এবার দেখো তো চারটাতে চারটা ভিন্ন মূলক থাকতে হবে। সো এখানে একটা হাইড্রোজেন মূলক, এটা এটা ক্লোরিন মূলক, এটা দেখো হচ্ছে মিথাইল মূলক, আর এইটা কিন্তু ইথাইল মূলক। এইটা এইটার এই অপশনগুলোর ভিতরে যদি চেক করে দেখো এই কারণে দেখো চারটা হাতে চারটা ভিন্ন কিন্তু মূলক আছে। সো এই প্রশ্নের অ্যান্সারটা হবে এই বি নাম্বার, এইটাতে হচ্ছে বি নাম্বার এই যৌগে হচ্ছে আলোক সক্রিয়তা দেখাবে। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণায়ন যদি প্যাসচেন সিরিজের জন্য কোনটি সঠিক। আমরা জানি হচ্ছে n1 এর মানের থেকে কিন্তু n2 এর মান অবশ্যই বড় হবে, মানে এক এক করে বৃদ্ধি পাবে, অবশ্যই বড় হবে। তাহলে দেখো কি বলছে n1টা হচ্ছে যে সিরিজ সেটা প্রথম n1 সেটা হবে। এখানে পেজছেন আমরা জানি লাইমের জন্য 1, পেজছেনের জন্য লাইমেন বাবারের জন্য 2, পেজছেনের জন্য 3, লাইমেন বাবার পেজছেন, তাহলে n1টা হবে হচ্ছে পেজছেনের জন্য হচ্ছে পেজছেনের জন্য হবে হচ্ছে 3, আর n2টা হবে হচ্ছে এই 3 থেকে এক করে বৃদ্ধি পাবে, 3 পরে 4, তারপর হচ্ছে 5, তারপরে 6, এভাবে চলতে থাকবে। তো অপশনগুলো কিন্তু দেখবো হচ্ছে n এর মান কোথায় 3 আর হচ্ছে n2 এর মান কোথায় হচ্ছে 4। সো দেখো এখানে n এর মান 1 এটা হবে না, n এর মান 2 এটা হবে না, n এর মান 3, এখানে একটা 3 আছে এখানে একটা 3 আছে, বাট দেখো এখানে n2 এর মান 1 2 হচ্ছে, কখনো কিন্তু n2 এর মান n1 থেকে ছোট হবে না। বাট সি নাম্বার অপশনে দেখো n1 এর মান হচ্ছে 3, n2 এর মান কি বলছে 4 5 6 7 মানে 3 থেকে বড় হবে। অ্যানসারটা হবে সি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে হচ্ছে কোনটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে না। সো হাইড্রোজেন বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। সো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে যে বন্ধনটা হচ্ছে যে অণু পরস্পরের ভিতরে ওই অণুর ভিতরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে, ওইটা হচ্ছে অন্ত। আর আন্তটা হচ্ছে যে হচ্ছে হাইড্রোজেন বন্ধনে হচ্ছে ভিন্ন ভিন্ন অণুর ভিতর হাইড্রোজেন বন্ধন গঠন করে, সেটা হচ্ছে আন্ত। তো এই প্রশ্ন বলছে অন্ত হাইড্রোজেন বন্ধন নয়, অন্ত হাইড্রোজেন বন্ধন নয়, তার মানে কি
আন্তঃ হাইড্রোজেন বন্ড। আন্তঃ হাইড্রোজেন বন্ড কোনটা এটা আমাদের শনাক্ত করতে বলছে। সো এই প্রশ্নের ক্ষেত্রে অন্ত এবং আন্ত আছে, এগুলো মুখস্থ রাখবে যে এর ভিতর স্যালিসাইলিক অ্যাসিড এইটা একটা অন্ত হাইড্রোজেন বন্ধন গঠন করে, 2 নাইট্রোফেনল এইটার ভেতর অন্ত হাইড্রোজেন বন্ধন গঠন করে, এরপর 2 ক্লোরোফেনল এইটার ভেতরে হচ্ছে অন্ত হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে অবশ্যই সি নাম্বার অপশনে যেটা আছে, সি নাম্বার অপশনে যেটা আছে 4 নাইট্রোফেনল যেটা আছে, এই 4 নাইট্রোফেনলের একমাত্র অপশনগুলোর ভিতর এইটার ভিতর হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। অ্যান্সারটা হবে সি নাম্বার, আর বাকি অপশনগুলো মুখস্থ রাখবা। আর এইটার অ্যান্সার কিন্তু মুখস্থ রাখবা, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় দেয়। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে কেমিস্ট্রি অংশ থেকে 2020-21 সেশনে। কেমিস্ট্রি অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন ছিল সকল প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, যতটুকু পারছি আমার তরফ থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি বোঝানোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।